আমার নাম সুরাইয়া আক্তার, লিখছি ঠাকুরগাঁও জেলা থেকে। ঠাকুরগাঁও জেলার একটা গ্রাম থেকে। ঘটনাটি আমার এক মামার কাছে শোনা এবং লোমহর্ষক ঘটনাটি আমার মামা সহ আরও একজনের সাথে ঘটে। তো মামা ও মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চড়ে। তখন রাত প্রায় ৩টা। তারা মাইক্রোবাস করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার মাঝে দাঁড়ানো। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে, আশেপাশে বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, তাছাড়া রাত ৩টা বাজে, এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেতে কিছুতেই বিশ্বাস করতো না। তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল একজন মহিলা, বয়স ৪০-৪৫ হবে। তারা মহিলাটিকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলে মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধু মামার কথা না শুনে মহিলার পেছনে পেছনে যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও তার সাথে যায়। কিছু দূর যাবার পরে মহিলাটা একটা পুটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং বন্ধু যে দেখে পুটলার ভেতরে একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে যে, চল মহিলাটি আমরা সাথে করে ওনাকে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়াটা উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চলতে লাগলো। সময় তখন রাত ৩টা ৫০। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় ৪টা ১৫ বেজে গেল। গাড়ি আবার চলছে এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পেছনে ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকায় তখনই ওই শূন্য মাথা সহ একটা দেহ দেখতে পায়। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধু এই একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন কিনা? সাথে সাথে খেয়াল করলো মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতে তারা মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের পাশে পিছনে গাড়িতে বসা ছিল। তারা গাড়িটি থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পিছনের মহিলাটি নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখে কোথাও মনি নেই। এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মামার বন্ধু সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে গাড়ি ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট একটা আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো ২ বার ওই মহিলাটিকে গাড়ির বাইরে দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়ে গেছে। তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলছে। তখন ঘড়িতে সকাল ৭টা ২৫ বাজে। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কিছু নেই, অথবা কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা যে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তায় কয়েকজন লোককে ডেকে আনলো ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো আর নেই। তখন ছিল খুব
কনকনে শীত। একবার আমি এবার আমি মূল ঘটনাতে আসি। আমি একদিন রাতে আমার দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আমার এক প্রতিবেশী হন্তদন্ত হয়ে আমার দিকে আসছে। উনি সম্পর্কে আমার চাচা হন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার চাচা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? চাচা উত্তরে বললেন, আমার ছোট ছেলেকে সন্ধ্যার পর থেকে খুঁজে পাচ্ছি না। গ্রামের প্রায় সব জায়গা ওকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি তখন চাচাকে বললাম, চাচা আমিও আপনার সাথে আসছি মামুনকে খুঁজতে। চাচার ছোট ছেলের নাম ছিল মামুন। যাই হোক, আমিও চাচার সাথে গেলাম খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করেও মামুনকে পাওয়া গেল না। একে একে মামুনের হারিয়ে যাওয়ার ঘটনা পুরো গ্রামের মানুষ জেনে যায়। সব জায়গায় মামুনকে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মামুনের কোনো চিহ্ন গ্রামে ছিল না। একদিন একটা পুরো দিন কেটে গেল। মামুনের বাড়িতে তখন সবাই কান্নাকাটি করছে। মামুনের পরিবারে একটা শোকাবহ অবস্থা। বিকেলের দিকে হঠাৎ একটা খবর আসলো, পাশের গ্রামের একটা জলাশয়ের কাদার মধ্যে নাকি একটা 10-12 বছরের ছেলেকে উল্টো করে পুঁতে রাখা অবস্থায় মৃত পাওয়া গেছে। খবর শুনে সাথে সাথে মামুনের বাবা সহ গ্রামের আরো কয়েকজন মিলে পাশের গ্রামের ওই জলাশয়ে গেল। আমিও সবার সাথে সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে যা দেখলাম, নিঃসন্দেহে সেটা একটা ভয়ানক দৃশ্য। আমরা দেখলাম মামুনের গলা সহ মাথাটা কাদার ভেতরে ঢুকে গেছে এবং পা দুইটা উপরে রয়েছে। এই ভয়ানক ঘটনার কোনো ব্যাখ্যা বা রহস্য কেউ উন্মোচন করতে পারেনি। মূল ঘটনার শুরু হয় এখান থেকেই। এই ঘটনার কয়েকদিন পরেই গ্রামে ঘটে আরেকটা ভয়াবহ ঘটনা। প্রথম ঘটনাটি রহস্যজনক হলেও সবাই সেটা মেনে নিয়ে স্বাভাবিক দিনে ফিরে আসে। কিন্তু এর 10 দিন পর গ্রামের আরও একটা 10 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক একইভাবে সন্ধ্যার পর তাকেও আর গ্রামে পাওয়া যাচ্ছে না। এবারে পুরো গ্রামে নেমে আসলো আতঙ্ক। সবার মুখে মুখে এই দুইটা রহস্যময় ঘটনা ঘুরে বেড়াচ্ছে। পুরো গ্রাম যেন নিস্তব্ধ। এমনকি গ্রামে যত 10-12 বছরের ছেলে এবং মেয়ে ছিল, সবাইকে ঘরের ভেতরে বন্দি করে রাখত তার বাবা মায়েরা। এরপর গ্রামের একজন বৃদ্ধ লোক সবাইকে পরামর্শ দিলেন একটা কবিরাজ আনার জন্য। তিনি এটাও বললেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা নিশ্চয়ই কোনো শয়তানের ব্যাপার। পরদিন দুপুরে 3 মাইল দূর থেকে একজন প্রসিদ্ধ কবিরাজ আনা হলো। কবিরাজি ভয়ানক দুইটা ঘটনা শোনার পর কিছুক্ষণ ভেবে বললেন, এই গ্রামে নিশ্চয়ই একটা শক্তিশালী এবং ভয়ানক পিশাচ ঢুকে গেছে। সেই পিশাচটা শুধু 10-12 বছরের ছেলেদেরকে টার্গেট করেছে। পিশাচটা এই দুটো ছেলেকে সন্ধ্যার সময় একা পেয়ে ধরে নিয়ে গেছে এবং ওদেরকে কাদার মধ্যে উল্টো করে পুঁতে রেখেছে। কিন্তু পিশাচটা এমন কেন করছে, এই ব্যাপারে কবিরাজ কোনো কিছু বলতে পারেননি। কবিরাজ বললেন, এই পিশাচ এমনিতেই এই গ্রাম থেকে যাবে না, ওকে তাড়াতে হবে অনেক সাহসিকতার পরিচয় দিয়ে। পিশাচটা আবারও কোনো ছেলেকে আক্রমণ করতে পারে। তার আগে যেভাবেই হোক ওকে এখান থেকে পাঠাতে হবে। সবাই কবিরাজের সাথে কাছে জানতে চাইল যে কি করলে এই পিশাচকে হারানো যাবে। কবিরাজ বললেন, আজকে মধ্যরাতে যদি কেউ একা একা কোনো কবরস্থানে গিয়ে সেখান থেকে সম্প্রতি কবর দেওয়া হয়েছে এমন কোনো একটা কবর থেকে লাশের কাফনের কাপড় কেটে নিয়ে আসতে পারে এবং সেই কাপড় যদি ওই জলাশয়ের কাছে রেখে আসতে পারে, তাহলে ওই পিশাচ আর কিছুই করতে পারবে না। কাজটা অবশ্যই মাঝরাতে করতে হবে। কবিরাজ বললেন, কোনো সাহসী কাউকে আপনারা খুঁজে আনুন, কোনো ভীতু মানুষ এই কাজটা করতে পারবে না। গ্রামের একজন যুবক এই ভয়ানক কাজটা করতে রাজি হলো, কিন্তু এর বিনিময়ে সে টাকা দাবি করে। গ্রামের সবাই ছেলেটাকে টাকা দিতে রাজি হলো এবং সেই যুবক ছিল মারাত্মক সাহসী এবং খুব বুদ্ধিমান। এরপর মাঝরাতে ওই যুবক ওই কাজ করার জন্য এলাকার গোরস্থানের দিকে রওনা দেয়। কবিরাজ ওই যুবককে বলল যে এই কাজ কিন্তু মোটেই সহজ হবে না। এই কাজ করার সময় অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। বিশেষ করে তুমি পেছনে ভুলেও তাকাবে না। তোমাকে পেছন থেকে অনেক ডাকাডাকি করবে, তোমার আপনজনের কণ্ঠে, তোমার খুব কাছের মানুষের কণ্ঠে। তোমার সামনেও বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটতে পারে। সুতরাং কাজটা খুব সাবধানে করতে হবে। কবিরাজ ওই যুবককে আরো বলল, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আয়াতুল কুরসি পড়তে এবং কাজ শেষ হয়ে গেলে অবশ্যই খালি পায়ে ফিরে আসতে হবে। যুবক কবিরাজের কথা শুনে বলল যে আমি শতভাগ দিয়ে চেষ্টা করব,
এরপর ওই যুবক বের হয়ে পড়ে। বাকিটা ঘটনা আমি ওই যুবকের ভাষ্য মতে বলছি। আমি আমাদের গ্রামের গোরস্থানে উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে গেলে প্রায় 20 মিনিট লাগবে। যাওয়ার পথে একটা ছোট জঙ্গল পড়ে। আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই জঙ্গলের ভেতরে চলে আসি। জঙ্গলে ঢোকার পরেই আমার সাথে শুরু হয় ভয়ানক ভয়ানক ঘটনা। হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম একটা বিকট কণ্ঠে কেউ আমাকে পেছন থেকে বলল, ওই তুই আর সামনে যাস না, তুই সামনে গেলে তোর ক্ষতি হবে। কিন্তু আমি এসব কথায় কিছু মনে না করে সামনে যেতে থাকি। কিছুক্ষণ পরে একটা কালো কুকুর যেন কোত্থেকে আমার সামনে আসলো। কুকুরের আকৃতি ছিল অন্যান্য কুকুরের চেয়ে অনেক বেশি বড়। আমি তখন একটু ভয় পেলেও সাহস হারাইনি। আমি সামনে যেতে পারছি না, ওই কুকুর সামনে থেকে সরছে না। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। একটু পরে দেখলাম কুকুরটা সামনে থেকে সরে গেছে। এরপর আমি গোরস্থানে পৌঁছে যাই। আমার হাতে থাকা কোদাল দিয়ে একটা কবর খোঁড়া শুরু করি। কয়েকদিন আগেই একজন বৃদ্ধকে এই কবরে দাফন করা হয়েছিল। কবরের একটা পাশ খুঁড়ে আমি সেখান থেকে দেখলাম যে লাশটা প্রায় পচে গেছে। বিশ্রী রকম গন্ধ আসছিল সেই কবর থেকে। আমি লাশের গা থেকে কাফনের একটুখানি কাপড় কেটে নিলাম। এমন সময় হঠাৎ পেছন থেকে শুনলাম কেউ বলল, তুই কাজটা ঠিক করলি না, তোকে এর খেসারত দিতে হবে। আমি পেছনে তাকিয়ে কাপড়ের কাপড় নিয়ে রওনা দিলাম সেই জলাশয়ের দিকে। জলাশয়ে যাওয়ার পথেও আমার সাথে বিভিন্ন ভয়ানক ঘটনা ঘটে। জলাশয়টা ছিল কবরস্থানের পশ্চিম দিকে। গোরস্থান থেকে সেখানে যেতে কমপক্ষে 40 মিনিট সময় লাগবে। যাই হোক, আমি জলাশয়ের দিকে হাঁটা শুরু করলাম। যেতে যেতে একটা ছোট কালভার্ট পড়ল। আমি যখন ওই কালভার্টের উপরে উঠলাম তখন দেখলাম একটা সাদা অবয়ব আমার থেকে একটু দূরে সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা অনেক বড় আর হালকা চলচল করছে। এই অবস্থা দেখে আমি প্রচুর ভয় পেয়ে যাই। সামনে যাওয়ার মতো কোনো শক্তি আমার গায়ে ছিল না। শীতের রাতে আমি প্রচন্ড রকম ঘামছিলাম। শুধু একটা অশরীরী অবয়ব আর সামনে আমি একা। এর আগেও গোরস্থানে যাওয়ার সময় আমার সাথে ভয়ানক ঘটনা ঘটেছে, তখন আমি ভয় পাইনি। কিন্তু এখন কেন ভয় পাচ্ছি? আমি তখন আবার আল্লাহর নাম দোয়া কালাম পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে গেলাম। এক পর্যায়ে দেখলাম আমার সামনে থাকা অবয়বটা উধাও হয়ে গেছে। পেছন থেকে আমাকে বারবার কেউ যেন ডাকছে, কিন্তু আমি আর পেছন তাকাচ্ছি না। কিছুক্ষণ পরেই সেই জলাশয়ের কাছে চলে আসলাম। এরপর কাফনের কাপড় কবিরাজ যেখানে রাখতে বলেছিলেন সেখানে রেখে আমি খালি পায়ে গ্রামের দিকে রওনা দিলাম। আমি গ্রামে পৌঁছানোর পরে কবিরাজ আমার কোনো কথা না শুনি বলল, কাজটা তুমি খুব ভালোভাবে করেছো। কবিরাজ বললেন, এবার আমি একটা মন্ত্র পড়ে দিলেই ওই কাফনের বদৌলতে ওই পিশাচ ওই গ্রামে আর এক মুহূর্ত টিকতে পারবে না। পরদিন সকালে কবিরাজ একটা মন্ত্র পড়ে তার কাজ শেষ করলেন। তারপর কবিরাজ সবাইকে বললেন, এই পিশাচ 10 বছরের বাচ্চাদের ধরে নিয়ে এদের রক্ত শূন্য করে ফেলত, তারপর ওই জলাশয়ে উল্টো করে পুঁতে রাখত। কিন্তু এখন ওই পিশাচ আর কিছুই করতে পারবে না। আপনারা এখন বিপদমুক্ত। এরপর সেই কবিরাজ আমাদের গ্রাম থেকে চলে যান। আর কোনোদিন ওই কবিরাজকে আমরা খুঁজে পাইনি। আর ওই যুবক যে এই অসাধ্য সাধন করেছিল তাকেও শর্ত মোতাবেক টাকা দেয়া হয়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখন যে ঘটনাটা শেয়ার করবো সে ঘটনাটা আজহার নামে একটা ব্যক্তি। আর ঘটনাটা ঘটে 1994 সালে। এই লোকটা তার ওয়াইফ এবং 2 সন্তান সহ কুড়িগ্রাম থেকে ঢাকা আসছিলেন। এমন সময় একটা ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লোকটির আর কিছু মনে থাকে না। এরপরে ঘুম ভাঙে হসপিটালের বেডে। আত্মীয় স্বজনরা চারিপাশে ভিড় করে থাকে এবং সবাইকে তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার ফ্যামিলির কি খবর। সবাই বলে যে তোমার ফ্যামিলি সেফ আছে, তোমার ওয়াইফ একটু ব্যথা পেয়েছে, 2 দিন হলে তোমার ওয়াইফকে এবং তোমার বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিছুদিন পর উনি দেখেন তার বাম পাশ উনি আর নাড়াতে পারেন না। ডক্টররা বলেন লেফট সাইড প্যারালাইজ হয়ে গেছে, হাঁটু থেকে কিছু পোরশন নিচে কেটে ফেলতে হবে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে তিনি বাসায় যান। তার সাথে তার আত্মীয় স্বজনরাও যায়। হঠাৎ করে তিনি দেখেন তাদের পুরা বাসা খালি। তখন আজকালের কি ব্যাপার, হসপিটাল থেকে ওদেরকে রিলিজ দেওয়া হয়েছে, ওরা কোথায়? ঠান্ডা মাথায় তাকে বসানো হয় এবং বোঝানো হয় তার ওই অ্যাক্সিডেন্টে পুরো ফ্যামিলি উনি ছাড়া সবাই মারা গেছেন। এটা পেপারে পর্যন্ত আসে। তার ওয়াইফ সহ 2 ছেলে আফসার এবং আবরার ওই অ্যাক্সিডেন্টে মারা যান। উনি পাগলের মতো হয়ে যান। কোনো কথা না বলে ডাইরেক্ট তিনি কবরস্থানে যেতে চান। তখন তাকে জানানো হয় কবর দেওয়া হয়েছে কুড়িগ্রামে, তো তাকে সেখানেই নেওয়া হয়। সেখানে কিছুদিন থাকার পর ঢাকায় তিনি চলে আসেন।
রামপুরায় তাদের পুরনো বাড়িতে। লেফট সাইড প্যারালাইজড হওয়াতে তার সাথে একটা ছেলে রাখা হয়। সেই ছেলে তার সাথেই ঘুমাতো। ঘটনার সত্যতা জানার পর থেকে তার ঘুম আর কখনো রাত 4টার আগে হতো না। কেমন এক অচেনা রাত কাটাতে লাগলেন তিনি প্রতিদিন। ঘটনাটি ঘটে তখন 1997 সালে। পুরা বাসা নিস্তব্ধ, ইলেকট্রিসিটি নাই। আশেপাশের বাড়ি থেকে হালকা সাউন্ড আসছে, টেবিল চেয়ার নাড়ানোর শব্দ আসছে উপর থেকে। ছেলেটাকে মোমবাতি আনতে পাঠানো হয়েছে। প্রচন্ড গরম, মন মেজাজও সেদিন ঠিক নাই। লেফট সাইডের কিছুটা পোর্শন আস্তে আস্তে নাড়াতে পারতেন তখন তিনি। রাত 8টা বাজে, বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ পেছনে একটা ডাক আসলো, বাবা। প্রথমে তোয়াক্কা না করলেও পরে আবার তিনি লক্ষ্য করলেন, বাবা। মনে হলো না অন্য কিছু হবে। না থাক, 5 থেকে 10 মিনিটের গ্যাপের মধ্যে তিনি আবারও শুনতে পেলেন সেই বাবা ডাকটি। মনে হলো ছোট ছেলে আবরার ডাকছে। পেছনে ফিরে তাকানোর পর ঠিকই তো উনি একটা আভা দেখতে পান, অন্ধকারও সেটা পরিষ্কার। আরে আবরারের ঠোঁট। চোখের পানি ফেলতে ফেলতে ডাইনিং টেবিলের দিকে আগাতে যান। আগাতে গিয়ে দেখলো ডাইনিং টেবিলে কেউ পানি ঢেলে খাচ্ছে এবং ভয়েস ভেসে আসে, কি ব্যাপার, তুমি এসেছো? এরপরে ওনার আর কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর দেখেন ওনার অ্যাসিস্ট্যান্ট তাকে তুলে ঘুম থেকে উঠাচ্ছে। বলল, 2 ঘন্টা পেরিয়ে গেছে খালু, আপনার কি হয়েছিল? কিছু একটা ভুল দেখছেন উনি। মাথাটা ধরে বসে পড়লেন। চিন্তাটাও এতটাই যে এটা ধামাচাপা দিতে পারছেন না, কিন্তু মনের ভুল করে উনি আর তেমন কিছু কাউকে মনে করলেন না। পরের দিন এক হুজুরের কাছে গেলেন। হুজুর তাকে বললেন, আপনার কবরটা অনেকদিন যাবৎ জিয়ারত করা হয় না, আপনি দয়া করে একবার জিয়ারত করেন এবং দোয়া পড়েন কবরের কাছে। যে কুড়িগ্রাম যেতে হবে, ওদের কবর জিয়ারত করা দরকার। হুইল চেয়ারে বসে বিকাল 4টার দিকে উনি দোয়া পড়ছেন আর ছেলেটাকে বললেন 10 মিনিট পরে আসতে, উনি একটু একা থাকবেন। দোয়া পড়ছেন, তাসবিহ গুনছেন। হঠাৎ বাবা ডাক শুনতে পেলেন। অনুযোগী না হয়ে তিনি আবার সেই ডাক শুনতে পাচ্ছেন, বাবা। হঠাৎ মনের অজান্তে তিনি বললেন, আবরার। তখন সাউন্ড আসলো, বাবা আমি তোমার পেছনে। একটু হৃদয় বিদারক হয়ে যাচ্ছে ওনার সিচুয়েশন। মুখ ফেটে কান্না আসতে উনি পরিষ্কার ওনার ছোট ছেলেকে দেখতে পান, তার পেছনে হুইল চেয়ারের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে মুচকি হাসছে। ভয়ে চিৎকার করে সবুজ বলে ডাক দেন তার অ্যাসিস্ট্যান্টের নাম। দেখলেন ছেলেটা ওনাকে নিতে চলে আসছে। সামনে তাকালো, আর কেউ নাই। ছেলেটাকে বলতে পারছেন না ঢাকাতে ব্যাক করতে হবে। মানে ছেলেটাকে বলতে পারছেন না যে কি হয়েছে, তিনি তাকে ঢাকায় ব্যাক করতে হবে। ঢাকায় ব্যাক করার পর প্রায় 1 মাস পর হঠাৎ উনি আলমারি খুললেন। খুলে এতটাই অবাক হয়ে গেলেন, ওনার স্ত্রীর পরা শাড়িগুলো আলমারিতে থোকায় থোকায় সাজানো, অথচ কয়েকদিন আগেই তার বোনকে তিনি দিয়ে দিয়েছিল গরিবদেরকে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই কাপড়গুলো আবার আসলো কি করে? ওনার বোনকে সাথে সাথেই খবর পাঠানো হয়। ওনার বোন এসে দেখলো সত্যি সত্যি যেই সব কাপড়গুলি উনি নিয়ে গেছিল সবগুলো আবারও সুন্দর করে সাজানো। ওনার বোনটাও খানিকটা ভয় পেয়ে বলে, ভাই তুই আমার সাথে আমার বাসায় আয়। তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে তার বোনের বাসায় ওঠেন তিনি। 5 দিন না যেতেই উনি বাড়ি ফিরতে চাইলে ওনার বোনকে অনেক জোরাজুরি করার পর তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়। 2000 সালের ঘটনা। ঘুমিয়ে আছেন, রাত তখন 2টা কি 3টা বাজে। একটা হট্টগোলে ওনার ঘুম ভাঙে। উনি যে রুমে ঘুমাতেন পাশের রুমে ঘুমাতো তার 2 ছেলে। সেই 2 ছেলের রুম থেকে ঝগড়ার শব্দ আসছে। অনেক রাত। পাশের থেকে কে যেন ওনাকে আটকালো আর বলল, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি। ভয়েসটা তার স্ত্রীর। কি করে সম্ভব? আজার সাহেব ওনার মাথার মধ্যে হাত দিয়ে বসে পড়লেন। চোখের সামনে দেখলেন উনি তার ওয়াইফ পাশের রুমে যাচ্ছে। পাশের রুমে ওনার ওয়াইফ যেতে আর চিৎকার নাই, আর ঝগড়া নাই। উনি উঠে আস্তে আস্তে পাশের রুমে গিয়ে দেখলো কেউ নাই। উনি একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর চিন্তা করলেন। প্লাস ওনার বাম পাশের পায়ের জন্য সিঙ্গাপুরে গেলেন। সেখানকার ডক্টরকে মেডিসিন দিতে বললেন এবং কমপ্লিট বেড রেস্টের জন্য আরো 2 মাস বেঁধে দিলেন। সাথে বাংলাদেশে পরিচিত এক সাইকিয়াট্রিস্টও দেখালেন, তিনি ওষুধ দেন এবং বেড রেস্টে দেন। ফ্যামিলির সবাই ব্যাপারটা জানার পর অনেকে ভালো করে জিজ্ঞেস করে যে আসলে কি হচ্ছে তোমার সাথে। তখন তিনি সব বলেন যে সে এইসব দেখছেন লাস্ট 6 থেকে 7 বছর ধরে, কাউকে বলতে পারছিলেন না। এর পরের ঘটনাটা ঘটে 7ই জুলাই 2008 সাল। ওই দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। রাত তখন 1টা বাজে। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। শব্দটা সেই শব্দ যে শব্দটা ঢাকা থেকে আসার পথে ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে ঘটেছিল তার গাড়ির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে। উনি শব্দটি পান ওয়াশরুম থেকে। তখনই ওয়াশরুমের দিকে আগান উনি। এগিয়ে দেখেন ফ্লোরে 2টা ছেলে শুয়ে আছে। তার 2 ছেলে আবরার এবং আফসার। আর তার ওয়াইফের কোলে একটি বাচ্চা। তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা কার? এটা কে? এটা কার বাচ্চা তুমি কোলে নিয়ে আছো? তার ওয়াইফ বলল, ওমা এটা তোমার মেয়ে।
এটা শুনে আর তিনি ওই জায়গায় দাঁড়াতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন। সকালে সব পরিবারের সবাই ওনাকে হাসপাতালে দেখতে আসে। ওনার বোনকে উনি যে গত রাতের সব ঘটনা বলেন। ওনার বোন বলল, ভাবি প্রেগনেন্ট ছিল, তুই জানতি না? তোকে তো কুড়িগ্রামে যাওয়ার পরেই বলার কথা ছিল। আমি ভাবির সাথে হাসপাতালে গিয়েছিলাম। এরপর থেকে এই কষ্টটা আসলে কোথায় রাখা যায়? এখনো মাঝে মাঝে তার ২ ছেলে তার সাথে দেখা দেয়। ওনার ভাষ্যমতে তার ছেলেদের আত্মা তার কাছে আসে। কিন্তু আমি জিনিসটা স্বপ্ন মনে করি। স্বপ্ন মনে হলেও কিছু কিছু পয়েন্ট আমার কাছে মাঝে মাঝে বাস্তবতার রূপ নেয়। এটা ছিল আমার ঘটনা। যারা নতুন শুনছেন আজকে আমার ঘটনা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে ঘটনাটি যারা শুনতে আগ্রহী, যারা হন্টেড স্টোরিজ শুনতে আগ্রহী, তাদের কাছে দিতে পারেন। আমার পেজে যদি কোনো সাবস্ক্রাইব বাটন আপনার হিট না থাকে, সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাডভাইস সবসময় আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, এখন আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এটা একটা মাইক্রোবাসের ঘটনা। তো ঘটনাটা ঘটে যেখানে, সেটা হচ্ছে রংপুর আর ঢাকা যে মহাসড়কটা আছে, সেই যে মহাসড়কের মধ্যেই ঘটনাটা ঘটে। ঘটনাটা আমি শুনেছিলাম আমার একজন মানে চাচার কাছ থেকে। চাচার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো যখন আমি চাচার কাছ থেকে একটা ঘটনা শুনতে চাই, তখন তিনি এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেন। তো যার সঙ্গে ঘটনাটা ঘটে গেছে, তিনি হচ্ছেন আমার চাচার বন্ধু রফিক। তিনি একজন মিনি মাইক্রোবাস আরকি চালান তিনি। তো এই যে রফিক আঙ্কেল, তিনি খুবই ভালো মানুষ। তিনি সবসময় মানুষের উপকার করেন। আর মানে যে সময়টা তিনি আরকি পান, সেই সময়ের বিভিন্ন সময় তিনি তার যে মাইক্রোটা আছে, সেই মাইক্রোটা নিয়ে বিভিন্ন মানে অলিগলির রাস্তা দিয়ে তিনি সবসময় চলাফেরা করতে বেশি পছন্দ করেন। যাই হোক, তার মাইক্রোটা ছিল সাদা, আর কোনো মানে খুঁত ছিল না। মাইক্রোটা অনেক সুন্দর একটা মাইক্রো। যাই হোক, তিনি একদিন তার যে ট্রিপ ছিল, ভাড়া-টাড়া ছিল, সবকিছু শেষ করে বাড়ির দিকে আসতেছে। তো যখন তিনি বাড়ির দিকে ফিরতেছে, তখন কোনো যাত্রী কিন্তু ছিল না। শুধু পিছনের সিটে একটা কালো ব্যাগ ছিল, যেটা মানে কোনো একটা যাত্রী হয়তো ভুলে রেখে গিয়েছিল। তো রফিক আঙ্কেল ১ম এ ভাবলেন, এটা আবার কে রেখে গেল? জিনিসটা তো সত্যিই অনেক একটা চিন্তার বিষয়। কি আছে না আছে, তিনি কোনো কিছু চেক করলেন না। আর রাসেল ভাই, আমি আপনাকে ১ম এই বলেছি, তিনি সত্যি অনেক ভালো একজন মানুষ। তিনি মানে ব্যাগটা খুলেনও নাই। না খুলে তিনি ভাবলেন যে কালকে সকালবেলা আমি থানায় গিয়ে জমা দিয়ে আসবো। আ তারপর যা হয় হবে। তো এটা ভেবে তিনি তার মতো তার মাইক্রো চালিয়ে আসতেছেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তার যে আ মানে মাইক্রোর সাইডে উম উম সাইড গ্লাস ছিল, সেই গ্লাসে তিনি দেখতে পারলেন তার পিছনের সিটে কেউ একজন বসে আছে। সাদা কাপড় পরা, একদম মানে সাদা দিয়ে মানে মানুষটা একটা ঢাকা। মনে হচ্ছে যে সাদায় সাদা হয়ে গেছে। তো রফিক আঙ্কেল মানে এটা দেখার পর একদম হঠাৎ করে ব্রেক চাপলেন। ব্রেক চাপার পর গাড়িটা যখন থামলো, তখন তিনি পিছনে তাকালেন, দেখলেন যে আসলে পিছনে কেউ নেই। কোনো কিছুই ছিল না। ওই যে মানে যেই ব্যাগটা তিনি যে মানে রেখেছিলেন, সেই কালো ব্যাগটাই সেখানে পড়ে আছে। সে আসলে নিজেকে বুঝ দিলেন যে হয়তো মানে আজকে একটু বেশি রাত হয়ে গেছে, হয়তো এইজন্য উল্টাপাল্টা চিন্তাভাবনা আসতেছে। যাই হোক, তিনি তার মানে মাইক্রোর মধ্যে যে পানি থাকে, আ মানে বোতলের পানি দিয়ে মুখটা একটু ভালোমতো ধুয়ে-টুয়ে আবারও গাড়ি চালানো শুরু করলেন। কিন্তু এবার মাইক্রো বাসের ভিতরটা এমন একটা ঠান্ডা হয়ে গেল, যেন তার কাছে শীত লাগতেছে। এত বেশি শীত, মানে এরকম হঠাৎ করে তার ঠান্ডা লাগতেছে। তখন তিনি কি করলেন? তার যে আ আ মাইক্রোর ভিতরে এসি ছিল, সেই এসিটা বন্ধ করে দিলেন। তারপরেও তিনি মানে মানে এমন একটা অবস্থা দেখতেছেন যে মানে পুরা মাইক্রোটা তার এসি হয়ে গেছে। এসি বলতে একদম পুরা বন্ধই হচ্ছে না, ফ্রিজের মতো হয়ে যাচ্ছে। তারপর তিনি হঠাৎ করে পিছন থেকে খুব আস্তে করে একটা শব্দ শুনতে পারলেন।
শব্দটা ঠিক এরকম, "ব্যাগটা আপনি খুলবেন না।" এই শব্দটা শোনার পর রফিক আঙ্কেল পুরোপুরি মানে স্তব্ধ হয়ে গেলেন। তিনি অ্যা মানে গাড়ি চালাবেন, পিছনে দেখবেন না কি করবেন এই সবকিছুই তিনি মানে একসঙ্গে ভাবা শুরু করে দিয়েছেন। তো যাই হোক, এত কিছুর পরেও তিনি যেহেতু রাত্রের বেলা গাড়ি চালাতেন, তার ভিতরে তো একটু সাহস তো অবশ্যই আছে। তো তিনি আ অনেক ভয় পাচ্ছেন। সেই ভয়ের থেকেও সাহস করে বললেন, "কে? পিছনে কি কেউ আছে?" কিন্তু পিছন থেকে কোনো উত্তর আসলো না। কোনো উত্তর না আসার কিছুক্ষণ পর পিছনের কালো ব্যাগটা নিজ থেকেই নড়তে শুরু করলো। মানে এমন একটা অবস্থা যেন ব্যাগটার ভিতরে কিছু একটা বন্দী আছে। তখন রফিক চাচা তার গাড়িটা থামালেন। থামার পর মানে দেখলেন যে পিছনের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নিজের থেকেই খুলে গেল। এবং মানে খুলে খুলে যাওয়ার পর মানে কি মানে রফিক চাচা নিজের চোখে বিশ্বাস করতে পারতেছেন না যে এসব কিছু কি হচ্ছে আরকি। তারপর তিনি দেখলেন যে ব্যাগের ভিতর থেকে একটা ফ্যাকাশে পচা দুর্গন্ধময় একটা হাত বের হচ্ছে। হাতটা এমন যেন তার আঙ্গুলগুলো একদম ফাঁক, ফাঁক, কেমন যেন কঙ্কালের মতো বিশ্রী। হাতটার ভিতরে অনেকগুলো কিড়ে পোকা মানে চলাফেরা করতেছে এরকম। এটা দেখার পর রফিক চাচা এত জোরে চিৎকার করলেন, চিৎকার করে কোনো কিছুই তিনি মানে চলে যাবেন নাকি এখানে থাকবেন, এই সবকিছু মিলে তিনি মানে কোনো কিছু বুঝতে পারতেছেন না। তারপর মানে হঠাৎ করেই তার যে মানে তিনি কিন্তু নিচে নামেননি। তিনি শুধু জাস্ট স্টার্ট অফ করে মাইক্রোর ভিতরে ছিলেন। মানে তিনি লাইট-টাইট সবকিছু ছিল। কিন্তু হঠাৎ করে দেখতে পারেন যে তার সামনে মানে এমন একটা জায়গায় এসে তিনি থেমেছেন। একটা বিশাল বড় বটগাছ এবং বটগাছের সাথেই একটা ব্রিজ। সেই উপরের ব্রিজের উপরেই তিনি আরকি তার মাইক্রোটা থামিয়েছেন। এর মানে যখন আশেপাশে এগুলো দেখা মানে দেখতেছে ঠিক তখনই তার গাড়ির যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং তার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় এবং চারপাশের কোনো কিছুই তার এখন বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে পুরো পরিবেশটা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছে। তারপর তিনি শুনতে পান পিছনের সিট থেকে একটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল। এবার রফিক আঙ্কেল ধীরে, ধীরে পিছনে তাকাতেই দেখলেন সেই যে ১ম এ সাদা কাপড় পরা একটা কিছু দেখেছিলেন, সেই কাপড় পরাটাই একটা মেয়ে। ঠিক তার পিছনের সিটে বসে আছে। মাথাটা নিচু, চুলগুলো লম্বা, মানে একদম এত বেশি লম্বা যে চুলের কারণে তার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এরপর মেয়েটা আস্তে, আস্তে তার মাথার চুলগুলো সরিয়ে মাথাটা তুলল। এরপর রফিক চাচা যেটা দেখল সেটা তিনি কখনোই দেখতে চান না। তিনি দেখলেন সেই যে মেয়েটার মুখটা ছিল একদমই কালো আর মুখে এপাশ ওপাশে কয়েকটা বিচ্ছিন্ন সেলাই করা। মনে হচ্ছে খুবই কঠিনভাবে আহত হয়েছে মেয়েটা। এবার এই মেয়েটা ফিসফিস করে রফিক চাচাকে বললেন, "আমাকে এই রাস্তায় মেরেছিল। কেউ আমার কথা শোনেনি।" এটা শোনার পর রফিক চাচার যে মাইক্রোবাসটা ছিল সেই পুরো মাইক্রোবাসটা একদমই কাঁপতে শুরু করলো। জানালায় হাতের ছাপ পড়তে লাগলো একটার পর একটা। যেন মনে হচ্ছে তার মাইক্রোবাসের বাহিরে শত, শত মানুষ ঘিরে ধরেছে এই মাইক্রোবাসটিকে। এরপর রফিক আঙ্কেল তার মাইক্রোর দরজা খুলে দৌড় দিতে গেল, কিন্তু দরজা খুলতেই সে দেখল সে কোনো রাস্তার মধ্যে নেই। মাইক্রোবাসটা দাঁড়িয়ে আছে একটা পুরনো, অনেক দিনের পুরনো ভয়ানক একটা কবরস্থানের মাঝখানে। আর চারপাশে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা অসংখ্য মানুষ। সবাই একসাথে তার দিকে তাকিয়ে আছে এবং সবাই বলছে, "আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো।" এই কথাগুলো শুনতে, শুনতে রফিক চাচা হঠাৎ করে
সেন্সলেস হয়ে যান সেখানে। তারপর কি হয়েছে কোনো কিছুই তার মনে নেই। পরদিন সকালে কয়েকজন মানুষ এসে রহিম চাচাকে রাস্তার ধারে তার মাইক্রোবাসের ভিতরে অজ্ঞান অবস্থায় পায়। রফিক চাচাকে মাইক্রো থেকে বের করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন তিনি গত রাত্রের ঘটনা সবটাই বলেন। তিনি যেই কথাটি বলেন যে মাইক্রোর পিছনে একটা ব্যাগ আছে। সত্যি সত্যি সেই মাইক্রোর পিছনে একটা ব্যাগ পাওয়া যায়, কিন্তু এই কালো ব্যাগটার ভিতরে আশ্চর্যজনকভাবে কিছুই ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ব্যাগটা কোনো যাত্রীর হয়ে থাকে তাহলে ব্যাগটার ভিতরে কোনো কিছু নাই কেন? আসলেই সেদিন রফিক আঙ্কেলের সঙ্গে কি হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর যদি কারো থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। এই মুহূর্তে যে স্টোরিটা আমি শেয়ার করব, একটা মানুষ যে হারিয়ে যাওয়ার প্রায় 11 বছর পর আবার ফিরে এসেছে, এবং তার হারিয়ে যাওয়া ছিল যেমন রহস্যময়, ফিরে আসাটাও রহস্যময়। মধ্যবর্তী এই সময়ে সে রহস্যময় একটি স্থানে ছিল। সেই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটির সময় 2008 সাল, স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। তো ওই শালনগর ইউনিয়নে একটি পরিবার ছিল। তো ওই পরিবারের যিনি নারী সদস্য, ওনার বিয়ে হয়েছে বছরখানেক হলো, উনি সন্তান সম্ভবা ছিলেন। তো ওনার যখন ডেলিভারি ডেট একদম নিকটে চলে এসেছিল, তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় ডেলিভারির আগে ওনার যে মায়ের বাড়ি, এটা নগ্রাম ইউনিয়ন পাশেই, সেইখানে তাকে রেখে আসা হবে। তো তার হাজবেন্ডের ব্যস্ততার কারণে, ভিন্ন কাজের কারণে আজ যাব কাল যাব করে করে যাওয়া হচ্ছে না, কিন্তু যেহেতু সময়টা কাছে চলে আসছে, তো একদিন তার হাজবেন্ড সময় বের করেন এবং তার স্ত্রীকে নিয়ে দিনের বেলাতেই রওনা দেন। খুব বেশি কিন্তু দূর নয়। তো শালনগর ইউনিয়ন থেকে নগ্রাম ইউনিয়নে যেতে হলে প্রথমে মানিকগঞ্জ বাজার নামে একটা বাজার আছে, তারপর তেলিগাতি বাজার নামে আর একটা জায়গা আছে, তারপর বিল পাড়ি দিয়ে দেবী বাজার নামক একটা জায়গায় যেতে হয়। ওই দেবী বাজার পর্যন্তই কোনো যানবাহন চলে, কারণ ওখানে দেবী বাজার পর্যন্ত মাটির রাস্তা। এরপর থেকে মানে রাস্তাটা এত কাদা, মানে ওই সময় তো বর্ষাকাল ছিল যখন নিয়ে যাচ্ছিল, আর এত কাদা, সেখানে কোনো ভ্যান বা অন্য কোনো ধরনের যানবাহন চলার কোনো সুযোগ নাই, পায়ে হেঁটে যেতে হবে। কখনো কখনো গরুর গাড়ি যায়, কিন্তু ওই সময় এতটা কাদা ছিল যে সেখানে গরুর গাড়ি নিয়ে যাওয়াও পসিবল ছিল না। এই দেবী বাজারটা পার হয়ে একটা ছোট্ট ব্রিজ রয়েছে। ওই ব্রিজটা পার হলেই শতবর্ষী একটি বট গাছ রয়েছে। ওই বট গাছের ওই জায়গাটাকে বলা হয় লেবুতলা, এবং ওই বট গাছকে লেবুতলা বট গাছ বললেই সবাই চেনে। তো ওই লোকটি যখন ওনার স্ত্রীকে নিয়ে তার স্ত্রীর মায়ের বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন এই দেবী বাজার পর্যন্ত স্বাভাবিকভাবে ভ্যানে এসেছেন। দেবী বাজারে নেমে যখন তারা হাঁটা শুরু করেন, হঠাৎ করে ওনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। তারপরে উনি কিছুটা হেঁটে আগান, হাঁটতে হাঁটতে ঠিক লেবুতলা যে বট গাছ, ওই বট গাছের নিচে এসে বসেন। এরপর ওনাকে আর কোনোভাবেই এক চুল নড়ানো যাচ্ছিল না, কারণ ওনার শরীরের আর কোনো সক্ষমতা ছিল না যে উনি হেঁটে সামনে একটু আগাবেন। এমত অবস্থায় ওনার হাজবেন্ড, উনি ওনার শ্যালককে ফোন দেন, কারণ যেই জায়গাটাতে আছেন লেবুতলা, ওইখান থেকে তাদের গন্তব্যের দূরত্ব হচ্ছে 1 থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটার। তখন তার শ্যালককে ফোন দেন, তার শ্যালক দ্রুত চলে আসে ওই জায়গাটাতে। চলে আসার পরে এখন কিভাবে নিয়ে যাবে, তারা অনেকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে ওনার প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তারপরেও ওই লেবুতলা বটগাছ থেকে সামান্য একটু আগাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু এরপরে আর আগাতে পারেননি, কারণ তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা চলে আসে। এমত অবস্থায় তাদের কাছে থাকা কাপড় চোপড় দিয়ে ওনারা জায়গাটা ঘিরে রাখেন। ওখানেই একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় নাদিয়া। এখন ওই অবস্থাতে এত কাছের দূরত্ব, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের দূরত্ব, খুব বেশি দূরের না, কিন্তু মানে গ্রাম বিবেচনায় এতটুকু পথ, কিন্তু এই অবস্থায় তো ওনাকে আসলে নিয়েও যাওয়া যাচ্ছিল না। আর একটা সমস্যা ছিল,
ওই জায়গার আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। এখন ঘরবাড়ি হয়েছে, কিন্তু তখন ঘরবাড়ি ছিল না। ঘরবাড়ি ছিল ওখান থেকে বেশ একটু দূরে দূরে। তখন ওইখানের ওই জায়গারই একটি পরিচিত বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। ওই রাত্রিটা ওখানে ওনারা যাপন করেন। পরের দিন সকালে উনি ওনার মায়ের বাড়িতে চলে যান। নাদিয়া তার নানার বাড়িতেই বড় হতে থাকেন। নাদিয়ার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হয়। এই অদ্ভুত ঘটনাগুলো আমি এখন আপনাদের সামনে বলব। সেটি হচ্ছে যে নাদিয়ার মা যখন নাদিয়াকে ঘুম পাড়িয়ে রাখতো ঘরের মধ্যে, স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চারা কিন্তু ঘুম কিন্তু ভেঙে যায়। নাদিয়ার মা ঘরের মধ্যে এসে দেখতো নাদিয়াকে উনি যেখানে রেখে গেছেন নাদিয়া সেখানে নাই। নাদিয়ার মাথার নিচের বালিশ কাঁথা সহ নাদিয়া বিছানার আর একটা প্রান্তে চলে গেছে, অথচ সে ঘুমাচ্ছে। তো নাদিয়ার মা প্রথম দিকে চিন্তা করছে হয়তোবা উনি ওইখানেই রেখে গিয়েছিল ঘুম পাড়িয়ে, ওনার হয়তোবা মনে নেই, কাজের প্রেসারে উনি ভুলে গেছে। কিন্তু এরকম একবার দুইবার, একদিন দুই দিন এরকম প্রতিদিন যখন ঘটছিল, তখন উনি চিন্তা করলেন তাহলে মনে হয় বাড়ির কোনো সদস্য এক জায়গা থেকে সরিয়ে আর এক জায়গায় রেখেছে। যখন বাড়ির সদস্যদেরকে জিজ্ঞাসা করেন, তারাও এই জিনিসটা শুনে অবাক হয় এবং তারা বলে যে না, তারা তো নাদিয়াকে সরায়নি এখান থেকে। এর অল্প কিছুদিন পর আরো একটি অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এটি হচ্ছে যে নাদিয়াকে যখন ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হয়, ঘরের বাইরে থেকে নাদিয়ার গলার আওয়াজ শোনা যায়। নাদিয়া কারোর সাথে খেলছে, হাসছে, কখনো কান্নাকাটি করছে, ওই ঘরে কেউ আছে যে নাদিয়ার সাথে খেলা করছে। কিন্তু নাদিয়ার বয়স এতটাই কম ছিল যে আসলে নাদিয়ার হাসি, সে কাঁদতে পারে, কিন্তু ওইভাবে উচ্চস্বরে হাসি দেবে এই রকমের কিন্তু বয়স বা এরকমের গলার কণ্ঠস্বর তার কিন্তু তৈরি হয়নি। তাহলে এটি কার শব্দ? এইরকম অস্বাভাবিক কিছু বিষয় যখন নাদিয়ার নানা বাড়ির পরিবারের সদস্যরা লক্ষ্য করে, তখন একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর নাদিয়াকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে ওর উপর জিনের ছায়া রয়েছে। নাদিয়াকে ঝাড়ফুঁক করেন, তেল পড়া, পানি পড়া এগুলা দিয়ে দেন, কিন্তু এগুলো দিয়েও আসলে কোনো লাভ হচ্ছিল না। এই ধরনের সমস্যা ঘটছিলই। 1 মাস 2 মাস এরকম 6 মাস হয়ে যায়, নাদিয়া কিছুটা বড় হয়। যেহেতু এই বাড়িতে এই ধরনের সমস্যা ঘটছিল, তখন নাদিয়ার মা সিদ্ধান্ত নেয় তিনি আর মায়ের বাড়িতে নাদিয়াকে নিয়ে থাকবেন না, তিনি তার স্বামীর বাড়িতে চলে যাবেন, শালনগর ইউনিয়নে। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় এবং নাদিয়াকে নিয়ে তারা ওখান থেকে নগরাম ইউনিয়নের ওই তার নিজের বাড়ি, মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। স্বামীর বাড়িতে চলে আসার পরে সব ঠিক, কোনো সমস্যা নেই। 1 দিন 2 দিন, সপ্তাহ যায়, মাস যায়, কোনো সমস্যা নেই। 6 মাস পর নাদিয়ার বয়স যখন 1 বছর প্লাস হয়ে গেছে, আবার সেই ঘটনাটি শুরু হয়। নাদিয়া এখন তো একটু বড় হয়েছে, বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, হাঁটার চেষ্টা করে, কিন্তু ও যেন কার সাথে খেলে, ও যেন কাকে দেখে, এটি পরিবারের সদস্যরা বোঝে। আর ওকে ওই যে যখন ঘুম পাড়িয়ে রাখে, আগে তো বিছানার এক পাশ থেকে আরেক পাশে চলে যেত, কিন্তু এখন দেখা যায় বিছানার এক পাশ থেকে আরেক পাশে তো তাকে পাওয়া যায়ই। এমনকি বিছানার উপর রাখলে কখনো কখনো দেখা যায় সে মাথার নিচে বালিশ কাঁথা সহ বিছানার নিচে চলে আসছে, নিচে বলতে ফ্লোরে চলে আসছে। এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আবার ও যখন ঘুমিয়ে থাকে, যখন ঘরের মধ্যে কেউ থাকে না, তখন ঘরের বাইরের লোকজন ওরা কিন্তু শব্দ শোনে, নাদিয়ার হাসির শব্দ, নাদিয়া যেন কার সাথে খেলছে, কিন্তু তারা যখন ঘরের ভিতরে আবার ঢোকে, দেখে নাদিয়া ঘুমাচ্ছে। এই ঘটনা নাদিয়ার নানির বাড়িতেও ঘটেছে, আবার এখানেও ঘটা শুরু হয়েছে। তখন আবার তারা চিন্তিত হয়ে পড়ে। আর একজন ভালো হুজুরকে দেখানো হয়, তার কাছে নিয়ে যাওয়া হয়। তিনিও একই কথা বলেন যে নাদিয়ার উপর জিনের প্রভাব রয়েছে, যার কারণে এই ধরনের বিষয়গুলো ঘটছে। তিনিও নাদিয়ার জন্য কিছু ব্যবস্থা দেন, কিন্তু ব্যবস্থাতেই কিছুই হচ্ছিল না। কোনো ব্যবস্থাতে যখন কিছুই হচ্ছিল না, তখন নাদিয়ার মা বাবা সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। স্বাভাবিক,
এই এমত অবস্থা এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, কোনো ব্যবস্থাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে চিন্তিত হওয়াটাই কি স্বাভাবিক নয়? অবশ্যই। এদিকে ঘটে আরেকটি ঘটনা। নাদিয়ার নানি যিনি, উনি এক রাত্রে স্বপ্নে দেখেন দুজন মানুষের মতো অবয়ব নাদিয়ার নানিকে বলছে, তোর নাতিকে লেবুতলা বটগাছের নিচে দিয়ে আয়। আমার যে ছেলে আছে, আমার ছেলের সাথে তোর নাতি খেলবে, বড় হবে, আমার ছেলের সাথেই সে লেখাপড়া করবে, আমার ছেলের খেলার সঙ্গী হবে নাদিয়া। তোর নাতনিকে লেবুতলা ব্রিজের নিচে যদি তোরা সসম্মানে দিয়ে আসিস তো ভালো, তা না হলে কিন্তু তোদের ক্ষতি হয়ে যাবে। উনি রাত্রে যখন এই স্বপ্নটি দেখেন, পরের দিন ওনার যে ছেলের বউ, তাকে বিষয়টি খুলে বলেন। ওনার ছেলের বউ বলে যে এই ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, এই যুগে এগুলা কেউ এখন বিশ্বাস করে? স্বপ্ন তো স্বপ্নই, আপনি এটা ভুল দেখেছেন, এগুলো নিয়ে আর আলোচনা করারই দরকার নাই। আর তাছাড়া এখন এমনিতেই নাদিয়াকে নিয়ে নাদিয়ার মা বাবা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। এর ভিতর যদি আমরা এই বিষয়টা তাদেরকে বলি, তাহলে তারা আরো চিন্তিত হয়ে পড়বে, নাদিয়ার মা আরো চিন্তা করবে, সেও অসুস্থ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি আর কাউকে বলার দরকার নেই। নাদিয়ার নানি চিন্তা করে আসলেই তো এই বিষয়টি আর কাউকে বলার দরকার নেই, যেহেতু আসলে মানে নাদিয়াকে নিয়ে এমনি তার মা বাবা চিন্তিত। এই কারণে তারা এই বিষয়টি চেপে যান। এর কয়েকদিন পর, মানে এই স্বপ্নটা দেখার কয়েকদিন পর আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। নাদিয়ার নানি এশার নামাজ পড়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। আমরা জানি গ্রামের মানুষজন স্বাভাবিকভাবে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। তখন রাত 11টা কি 11:30, উনি ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। কি হয়েছে? তখন উনি ওনার ছেলের বউকে ডাকেন। ছেলের বউ আসে, বলে যে তুমি এক্ষুনি নাদিয়ার মাকে ফোন দাও, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের মধ্যে ওরা আমাকে বলছে যে তোকে তো বললাম, কোনো ব্যবস্থা নিলি না, আজকে রাত্রেই নাদিয়াকে আমরা নিয়ে যাব, আর তুই নাদিয়ার মাকে বা ওই পরিবারের কাউকে কিছু বলিস নেই, এর শাস্তি তোকে পেতে হবে। তখন ওনার যে ছেলের বউ চিন্তা করে যে হ্যাঁ, আসলেই এখন তো আর দেরি করা যায় না, বিষয়টি আসলে তাকে জানানোর দরকার। তখন নাদিয়ার মায়ের ফোনে ফোন করা হয়। যেহেতু রাতের বেলা তারা শুয়ে পড়েছিলেন, বা গ্রামে কিন্তু নেটওয়ার্কেও বেশ কিছু সমস্যা থাকে, ফোন ঢুকছিল না, বা ফোন ঢুকলেও তারা ধরছিলেন না, যেহেতু ঘুমিয়ে গিয়েছিলেন তারা। তা অনেক চেষ্টা করার পরে যখন ফোনে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তখন নাদিয়ার নানি তাকে জানানো হয়, তার ছেলের বউ তাকে জানান যে যোগাযোগ করা যাচ্ছে না, কালকে সকালে অবশ্যই লোক পাঠিয়ে হোক বা যেভাবে হোক এই তথ্যটা তাদেরকে জানানো হবে। নাদিয়ার নানিকে আশ্বস্ত করেন তার ছেলের বউ, যে যার ঘরে চলে যান, আবার শুয়ে পড়েন। রাত 3টা কি 3:30, আরেকটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় ওই বাড়ির মানুষ। নাদিয়ার নানা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘরে চলে এসে দেখে নাদিয়ার নানি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। অথচ তার কোনো সমস্যা নেই, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো পারিবারিক অশান্তি নেই, কিচ্ছু নেই। উনি কেন সুইসাইড করবেন? এটা কেউ হিসাব মিলাতেই পারে না। কিন্তু ওনার যে ছেলের বউ ছিল, ওনাকে তো কিছুক্ষণ আগে বলেছিলেন যে উনি একটা স্বপ্ন দেখেছেন, এবং যেহেতু ওনারা প্রথমে বিষয়টি বলেননি নাদিয়ার মাকে, তো এই জন্য শাস্তি পেতে হবে। হয়তোবা এর কারণেই ওই প্যারানরমাল এন্টিটিগুলো নাদিয়ার নানিকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। হতে পারে, কিন্তু এই রহস্যটা আজও অজানা, এটা আমরা জানি না, কারণ উনি তো কাউকে বলে যেতে পারেননি আসলে ওনার মৃত্যুর আগে কি ঘটেছিল। কিন্তু ওনার ঘুমিয়ে পড়ার আগে যে স্বপ্নটা দেখেছিলেন সেটা তো সবাই জানে আর কি। এদিকে নাদিয়ার বাড়িতে ঘটেছে আরেকটি ঘটনা। নাদিয়ার মা বাবা তো রাত্রে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিল। হঠাৎ নাদিয়াকে পাওয়া যাচ্ছে না, নাই নাই নাই, কোথাও নাই। তন্ন তন্ন করে খোঁজা হয়, নাদিয়াকে আর খুঁজে পাওয়া যায় না।
এই অবস্থায় নাদিয়ার যেহেতু পাওয়া যাচ্ছে না, তারা আবার নগ্রাম ইউনিয়নে নিজের মায়ের বাড়িতে ফোন করে এই তথ্যটা যখনই জানাবে, তখন ওই বাড়ির সদস্যরা জানায় যে তোমার মা আর জীবিত নেই, গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। একে তো নিজের সন্তান হারিয়ে গেছে, আবার নিজের মায়ের মৃত্যুর খবর এসেছে, তাও এরকম অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু নয়। কিরকম একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা হতে পারে এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে, লিসেনার আপনারা একবার মানে চিন্তা করলেই বুঝতে পারছেন। ওই রাত্রেই নাদিয়ার মা বাবা এবং আরো কিছু আত্মীয় স্বজন চলে আসে নগ্রাম ইউনিয়নে নিজের মায়ের শেষ দেখা দেখতে। কিন্তু কেন মারা গেলেন উনি, এই রহস্যের কোনো কুল কিনারা পাওয়া যায় না। শুধু ওই স্বপ্নের বিষয়টি তারা বলতে পারেন যে উনি মৃত্যুর আগে এরকম একটা স্বপ্ন দেখেছিলেন। তখন নাদিয়ার যেই মানে নাদিয়ার নানি স্বপ্ন দেখে তার ছেলের বউকে বলেছিলেন, তখন তার ছেলের বউ নাদিয়ার মাকে বলে যে আমার শাশুড়ি তো এর আগেও স্বপ্ন দেখেছিল, কিন্তু আমরা তো তোমাকে বলি নাই, চিন্তা করবা এই জন্য। কিন্তু এই যে আজকেও রাত 11টা 11:30টার দিকে আমার শাশুড়ি স্বপ্ন দেখেছিল, কিন্তু তোমাদেরকে ফোনে পাইনি। নাদিয়াকে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না, নাদিয়াকে ওরা নিয়ে গেছে। তারপরেও এমন কোন কবিরাজ নাই বা এই টাইপের জিন রিলেটেড কাজ করে, তাদের জানা মতে প্রত্যেকের কাছে গিয়েছে, কিন্তু শুধু একজন মানুষ বলতে পেরেছে যে নাদিয়া জীবিত আছে, কিন্তু কোথায় আছে কিভাবে আছে এটা বলতে পারে না। তবে সে ভালো আছে, জীবিত আছে, এতটুকুই বলতে পেরেছে। কিন্তু তাকে এনে দেওয়ার বিষয়ে কেউ কোনো সহযোগিতা করতে পারেনি। নাদিয়ার মা বাবা চিন্তা করেছে নাদিয়া হারিয়ে গেছে, সে মারা গেছে। নাদিয়ার শোকে কাঁদতে কাঁদতে একটা সময় নাদিয়ার মায়ের চোখের পানিও শুকিয়ে যায়। আস্তে আস্তে তারা শোক কাটিয়ে ওঠে। নাদিয়ার আরো 2টি ভাই বোন জন্ম নেয়, এক ভাই এক বোন। সময় কেটে যায় প্রায় 11 বছর। নাদিয়ার কথা অনেকেই ভুলে গেছে। তার মা বাবার স্মৃতিতে নাদিয়ার কথা মনে থাকলেও, মাঝে মাঝে চিন্তা করে দুঃখ পেলেও, ওইভাবে নাদিয়ার কথা আর তারা ভাবে না। স্বাভাবিক, 11টি বছর প্রায় পার হয়ে গেছে। কোনো এক রাত্রে ঘটে কি অদ্ভুত ঘটনা। গভীর রাত প্রায় 2টো কি 2:30টা, হঠাৎ বাইরে থেকে শব্দ আসছে, মা 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 ওঠো, আমি নাদিয়া, আমি ফিরে আসছি, ওঠো, দরজা খোলো। এদিকে বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পরে নাদিয়ার মা বাবার ঘুম ভেঙে যায়, তার অন্য ভাই বোনদেরও ঘুম ভেঙে যায়। তারা বলে কি হলো, বাইরে কে ডাকাডাকি করে? তখন ভেতর থেকে নাদিয়ার মা যখন বলে যে বাইরে কে, বলে আমি নাদিয়া, আমাকে চিনতে পারছো না? তখন সবাই আকাশ থেকে পড়ে যে নাদিয়া, 11 বছর আগে হারিয়ে যাওয়া সেই নাদিয়া। তখন দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে তার মা, সে স্পষ্টভাবে বুঝতে পারে এটি তাদের হারিয়ে যাওয়া মেয়ে নাদিয়া। কারণ ছোটবেলায় তার যে চেহারা ছিল, সেই চেহারার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। এত বছর পরেও তাকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি নাদিয়া। তাকে ঘরে নিয়ে আসা হয়। নাদিয়ার শরীরে যে ড্রেস ছিল, সেই ড্রেসে আভিজাত্যের ছাপ ছিল, মানে বেশ দামি একটি পোশাক ছিল। নাদিয়া যখন ফিরে এসেছে, সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। নাদিয়ার আরো আত্মীয় স্বজন আশেপাশে ওই রাত্রে চলে আসে। নাদিয়াকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলা? নাদিয়া বলে যে আমি যে কোথায় ছিলাম তা তো জানি না, তবে আমি খুব সুন্দর একটি বাড়িতে ছিলাম, যেখানে কোনো কিছুর অভাব ছিল না। আমার যখন জ্ঞান হয়েছে, তখন আমি দেখেছি আমার এক ভাই আছে, তার নাম হলো সোহানুর, আর আমার মা বাবা আছে। আমাকে পরবর্তীতে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় আমি যখন বড় হই। সেই স্কুলে টিচার সংখ্যাও কম, ছাত্রছাত্রীর সংখ্যাও খুব কম। আমাকে আমার ভাই সোহানুর এগিয়ে দিয়ে আসতো স্কুল পর্যন্ত, কখনো কখনো আমার মা বাবাও স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। কিন্তু আমার সেখানে ভালো লাগতো না, আমি সবসময় কান্নাকাটি করতাম। সেখানকার মানুষজন যেন কেমন কেমন, কারোর সাথে তেমন কোনো কথা বলে না, আমার খুব খারাপ লাগতো।
আমি প্রাইমারি গণ্ডি পার হয়ে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। আমি এখন ক্লাস 6-এ পড়ি। তখন সবাই খুব অবাক হয় এবং তাকে পরীক্ষা করার জন্য ক্লাস 6-এর বই নিয়ে আসা হয়। এবং সত্যি ওই সময় পর্যন্ত বাংলাদেশের সিলেবাসের ওই সময় পর্যন্ত 2021 সালের ওই সময় পর্যন্ত যতটুকু মানে পড়ানো হয়েছে, ওই সময় তো করোনাকালীন একটা বন্ধ গেছে, মানে যতটুকু পড়ানো হয়েছে আর কি বাংলাদেশের স্কুলগুলোতে, নাদিয়া ওই পর্যন্ত খুব ভালোভাবেই সেই পর্যন্ত সে লেখাপড়া জানে এবং তাকে ওই প্রাইমারি স্কুলের ওই যে লেখাপড়াগুলো সেগুলো ধরা হয়েছে, সেগুলোও পারে। তার মানে সে ক্লাস 6, সে বলেছিল সে ক্লাস 6-এ এখনো পড়ছে। তখন বলে, তাহলে তুমি চলে আসলা কিভাবে? তখন বলল যে ওই সোহানুর ভাই আজ রাত্রে আমাকে সব ঘটনা খুলে বলেন। আমি যখন খুব কান্নাকাটি করছিলাম তখন বলে যে আসলে তোমাকে আমরা নিয়ে এসেছিলাম। তোমার যখন জন্ম হয় ওই লেবুতলা বটগাছের কাছে, তখন তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। তখন আমি আমার মা বাবাকে বলি যে এই মেয়েটাকে আমি আমার খেলার সঙ্গী হিসাবে পেতে চাই, ওকে আমাকে এনে দাও। আমার জেদের কারণে এবং আমার আবদারের কারণে আমার মা বাবা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়, তোমাকে আমার কাছে এনে দেয়। কিন্তু আমি যখন দেখি তুমি খুব মন খারাপ করে থাকো, কান্নাকাটি করো, আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি যে কাউকে তার মা বাবার কাছ থেকে নিয়ে আসাটা ঠিক। আমি আমার মা বাবাকে বলেছি, তারা রাজি হয়েছেন, তোমাকে তোমার মা বাবার কাছে আজ রাত্রে ফিরিয়ে দিয়ে আসবো। তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি সবকিছু চিনতে পারবা, তোমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাইকেই তুমি চিনতে পারবে। সে দায়িত্ব আমাদের। তুমি ঘুমিয়ে পড়ো, তোমাকে নিয়ে যাব। তখন খাওয়া দাওয়া করে নাদিয়া যখন ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে দেখে তার ভাই সোহানুর দাঁড়িয়ে আছে এবং বলে যে নাদিয়া, এটাই তোমার বাড়ি। আমরা আসলে আমার মা বাবা তোমার আসল মা বাবা না, কারণ আমরা তো জিন, এটা তো বুঝতেই পেরেছো। তোমার কোনো ক্ষতি কখনো করব না, যদি পারি উপকার করব, যদি কখনো আবার দেখা করার প্রয়োজন হয় দেখা করব। তুমি এখন তোমার মা বাবার কাছে ফিরে যাও। এই কথা বলেই সোহানুর নামের ওই জিন ছেলেটি অদৃশ্য হয়ে যায় এবং নাদিয়া তার পরিবারের কাছে ফিরে আসে। নাদিয়া 2021 সালে কোনো স্কুলে ভর্তি হয়নি। 2022 সালে এসে সে বর্তমানে ক্লাস 7-এ ভর্তি হয়েছে। নাদিয়া যেহেতু একজন মেয়ে মানুষ, তার সামাজিক বিভিন্ন মানে প্যারামিটার চিন্তা করে আমরা নাদিয়ার ছবিটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমি জানি যে এই ঘটনাটি আপনারা সহজে বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু যেহেতু আমরা ডিটেলস সবকিছু বলে দিয়েছি, আপনার শালনগর ইউনিয়নে গেলে, যেটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় অবস্থিত, সেখানে গেলে নাদিয়ার এই ঘটনাটি আপনারা যে কোনো মানুষের মুখে শুনতে পাবেন। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, লিখছি ফরিদপুর থেকে। আজ আমি আপনাদেরকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া কালো জাদুর বাস্তব ঘটনা বলতে চাচ্ছি। আশা করি ঘটনাটা আপনাদেরকে অন্যরকম লাগবে। আর কথা না বাড়িয়ে মূল ঘটনার বর্ণনায় চলে যাই। ঘটনার শুরুতে আমার এবং আমার পরিবারের বর্ণনা দেওয়া প্রয়োজন। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান রুবেল। বর্তমানে আমার বয়স 29 বছর। পড়াশোনা MBA ব্যবস্থাপনা, পেশায় বেকার, চাকরি প্রত্যাশী বেকার, চাকরির খোঁজে আছি। পাশাপাশি হোম টিউটর হিসেবে ছাত্র পড়াই। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে মাটিকাটা পশ্চিম ভাসানটেক এলাকায় থাকি। আমার পরিবারে মোট 6 জন সদস্য। আমরা 3 ভাই 1 বোন, এদের মধ্যে আমি মেঝো। সে সময়ের যে সময়টার কথা বলছি তখন 1999 সালের ঘটনা। আমার বড় ভাইয়ের বয়স তখন 10 বছর, আমার বয়স 7.5 বছর, বোনের বয়স 5 বছর এবং সবার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর। আমার বাবা সরকারি চাকরিজীবী, সেজন্য ঢাকায় তার থাকা হতো। মা আমাদের নিয়ে নানার বাড়িতে থাকতেন। নানার বাড়ির এলাকাটায় সকল সুযোগ সুবিধা ছিল, মানে স্কুল, কলেজ, হাট বাজার সব কাছাকাছি হওয়ায় আমরা সেখানে থাকতাম। গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও ছিল। আমাদের বাড়ি আর নানার বাড়ি একই উঠানে, 4-5টা রুম আছে। আমাদের
ঘরটা দক্ষিণ পশ্চিমে ছিল। আমার মা দেখতে ভালো চেহারার এবং স্বাভাবিক গড়নের ছিল। হঠাৎ করে আমার মা ধীরে ধীরে রোগা ও শুকিয়ে যেতে থাকলো। মূল ঘটনার শুরু এখান থেকেই। আমার নানা নানি মাকে অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো অসুখ ধরা পড়ে না। আজ এই ডাক্তার, কাল ওই ডাক্তার, এভাবে কেটে গেল 4 মাসের মতো। মা আগের থেকে অনেক শুকিয়ে যাওয়াতে তার চেহারার অর্থাৎ মুখের চামড়া কুঁচকে এসেছিল। সম্পূর্ণ শরীর পানি শূন্য হলে যেমনটা দেখায় তাকেও ঠিক তেমনই দেখাতো। আমি ছোট মানুষ, এত কিছু বুঝতাম না তখন। নানা বাড়ির পাশেই আমার মায়ের দাদার ভাইয়ের বাড়ি ছিল। দাদার ভাইয়ের বড় ছেলে মানে সম্পর্কে আমার মায়ের চাচা। আমার মার বংশের অনেকেই ঝাড়ফুঁক করতে জানতেন। মা ওই চাচা, তিনিও ঝাড়ফুঁক করত গ্রামের অন্যান্যদের মতো। অনেকেই উপকৃত হয়েছিল। মায়ের সেই চাচা আসতো মাকে ঝাড়ফুঁক করতে। মা যখন থেকে অসুস্থ হয়, এই ঝাড়ফুঁক চলছিল মা অসুস্থ হওয়ার পর থেকেই একেবারে নিয়মিত। উনি নিয়ম করে আসরের পরে আসতেন। একদিন পর পর ঝাড়ফুঁক করে আবার চলেও যেতেন। ঝাড়ফুঁক করার পরে মা বলতো কি যেন তার শরীর শক্ত করে চেপে ধরে আছে। মা যখন একথা বলে, নানি সেই চাচাকে বলে যে কেন এমন হচ্ছে, তখন চাচা বলে যে ঝাড়ফুঁক করলে এমন একটু হয়। এই চাচার কথাটা বলার অনেক কারণ আছে, সবাই একটু খেয়াল করে রাখবেন তার অর্থাৎ চাচার কথাটা। আমরা সবাই ভাবতাম যে মায়ের ভালোর জন্য সে আসে এবং ঝাড়ফুঁক করে যায়। যেহেতু ডাক্তারের অনেক পরীক্ষা করেও কোনো রোগ ধরতে পারছিলেন না, তখন আমার নানি একজন ভালো ও অভিজ্ঞ নামকরা কবিরাজের খোঁজ করছিলেন এবং খোঁজ পেয়েও গিয়েছিলেন। মাকে সেই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে যা জানতে পেরেছিল তা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পরে কবিরাজ মাকে দেখার সাথে সাথেই বলে দেয় যে কালো জাদুতে আক্রান্ত আমার মা। কারণ তার এসব দোয়া তাবিজের কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা। তিনি আমার নানিকে আর মাকে নিয়ে একটা অন্ধকার রুমে গিয়েছিলেন। জিন আসর বসিয়ে জানতে পারে যে আমার মাকে নাকি মায়ের বংশের লোকই তাবিজ করেছে। কে করেছে নাম জানতে চাইলে উনি অর্থাৎ কবিরাজ বলেন নাম প্রকাশ করা নিষেধ আছে। এসব প্রকাশ করা যেমন তাদের নিয়ম বহির্ভূত, অন্যদিকে সামাজিকভাবে একটা ঝামেলা বাড়ার সুযোগ রয়েছে। আর যে কালো জাদু করেছে সে নাকি নতুন তাবিজ কবজের কাজ শিখেছে, আর তা পরীক্ষা করার জন্য আমার মাকেই বেছে নিয়েছে। এছাড়াও আরও একটা কারণ আছে, তা হলো যেহেতু আমার মায়ের সব ভাই বোন পড়ালেখা করে, সেহেতু ভবিষ্যতে আমরা ভালো অবস্থানে যাব, যা তাদের কাছে একটা হিংসার কারণও মনে হয়েছে। অর্থাৎ দুটি কারণে যিনি তাবিজ করেছেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার মাকে, দুটি কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে তিনি নতুন কালো জাদু চর্চা শিখেছেন, যেটা এই কবিরাজ প্রথমেই তাকে দেখে বললেন যে কালো জাদু চর্চা নতুন শিখেছেন এবং সেটার প্রয়োগটা তার উপরে করছেন। আরেকটা কারণ হচ্ছে যেহেতু তার সন্তানরা অর্থাৎ যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সহ তার যে অন্যান্য সন্তান রয়েছে, রুবেল যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তিনি সহ যেই অন্য ভাই বোন রয়েছে তারা লেখাপড়া করতেন। তার মানে তাদের একটা ভবিষ্যতে ভালো করার সুযোগ, বড় অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু তারা শিক্ষা দীক্ষায় এগোচ্ছিলেন। এই হিংসা থেকেও তিনি ব্ল্যাক ম্যাজিক শেখার পরপরই তাদের উপরে তার মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিকটা করে, মানে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। কবিরাজ এও বলছিলেন যে তাবিজের মেয়াদ প্রায় শেষের দিকে, 25 দিন বাকি ছিল। আমরা সবাই প্রচন্ড ভয় পেয়েছিলাম, বাসার সবার মন খারাপ হয়েছিল, সবাই মাকে নিয়ে প্রচন্ড রকমের চিন্তায় পড়ে যায়। সেই দিন কবিরাজ বলেছিল, আমি কিছু দোয়া চীনামাটির একটা প্লেটে লিখে দিচ্ছি, 2 ঘন্টা পর পর পানি দিয়ে সেই দোয়াটা ধুয়ে সেটাকে খাবে। সে সময় দিনে 300 টাকা করে খরচ হতো। একটু ভালোর দিকে যাচ্ছিল মা, সমস্যাটা হলো অন্যদিকে। আমরা যেহেতু জানতাম না যে তাবিজটা কে করেছে, সেই সুযোগটা কাজে লাগিয়েছে যে তাবিজ করেছে। কবিরাজের দোয়া কাজ করে আবার করে না। তখন আবার মাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে, আমার দোয়া তো কাজ করার কথা, তবে উনি অন্য রুমে আসেন, জিন চালান করেন এবং বসে বলেন
নতুন করে আবার তাবিজ করা হয়েছে। আমার নানিকে কবিরাজ জিজ্ঞেস করেন যে বাসার বাইরে থেকে কেউ আসে কিনা, আর আসলেও যেন আর না আসতে দেয়া হয়, সেই ব্যাপারটাও তিনি বলেন। কবিরাজ ব্যাপারটা বুঝেছিল যে কার কাজ এটা, কিন্তু আমাদের সব বলে দিলে আমরা যদি ঝামেলায় জড়াই গ্রামে একটা সমস্যা হতে পারে, তাই তিনি ব্যাপারটা গোপন রেখেছিলেন। যখন বাহিরের লোক আসতে দেয়া বন্ধ করা হলো, তখন মায়ের অবস্থা আস্তে আস্তে কিছুটা ভালোর দিকে। তবে যে তাবিজ করেছে সে তো হার মানতে নারাজ। তার মনের ভেতর জেদ, রাগ কাজ করছে। তাই রাতের বেলা সে জিন পাঠাতো আমার মাকে আজে বাজে স্বপ্ন আর আজে বাজে কাজ আর মানুষের মৃত্যুর স্বপ্ন দেখাতো। ঘুমাতে দিত না। কখনো জিন ঠেসে মাকে মারার চেষ্টা করত। যখন ঠেসে ধরতো তখন আমার মায়ের গোঙানোর আওয়াজ শুনে আমার নানা মামারা এসে সূরা পড়ে মায়ের গায়ে ফু দিলে আবার তিনি আস্তে আস্তে স্বাভাবিক হতেন। যে তাবিজ করেছে সে তার জেদ বজায় রাখতে নানা রকম ভাবে জিন দিয়ে ভয় ভীতি দেখায়। যেমন বিছানায় শোয়া অবস্থায় মার মাথার পাশে খসখস শব্দ করে, দেয়ালে এমন আওয়াজ করে যেন দেওয়ালটা ভেঙে ফেলবে, ঘরের ছাদে হঠাৎ জোর করে বসবে যেন ছাদটা ভেঙে ফেলবে। তবে আমরা কেউই এই আওয়াজ শুনতে পেতাম না, শুধুমাত্র আমার মা একা এই আওয়াজ শুনতে পারত। নতুন পরিকল্পনা করে যে তাবিজ করেছে সে লোকটা যেহেতু কালো জাদুর প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করে। সেই ঘটনার কারণ এখন বলবো। আমার মা অসুস্থ হবার অবস্থায় আমাদের রান্না করে খাওয়াতেন। মাঝে মাঝে নানি খাবার দিতেন। মা যখন গোসলে যেতেন পানি ঠান্ডা থাকলেও তার কাছে মনে হতো যে গরম পানি ঢেলে দিচ্ছে কেউ তার গায়ে। রান্না করতে গেলে চুলার আগুন যত বেশি হয় মায়ের মাথা ব্যথা বেড়ে যায়, বুকে ধরফর করত, যার কারণে রান্না অর্ধেক বাকি রেখেই তিনি রুমে চলে যেতে বাধ্য হতেন। রুমের দরজার মধ্য দিয়ে যাতায়াতের সময় তার মাথা ঝিমুনি দিত। রুমের যে পাশে মা থাকতো সে পাশে কোনায় সবসময় কিছু একটা থাকতো। মা শুয়ে থাকলে তার মাথা ব্যথা আর জোরে ঠেসে ধরত, তবে সব সময় না। যখন তাবিজের কার্যকারিতা বেড়ে যেত তখন মাথা ব্যথা, বুক ধরফর করা, শরীর অবশ হওয়া এমন হতো। এসবের মূল কারণ আছে যা জানতে আরো আমি পুরোটা পড়তে হবে। কবিরাজ তার দোয়া প্লেটে লেখার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ যেই প্লেটটা তিনি বলেছিলেন যে কিছু চীনামাটির প্লেটের উপরে কিছু দোয়া তিনি লিখে দিতেন এবং সেই দোয়াগুলো ধুয়ে পানি খাওয়ার জন্য সেই প্লেটটাতে তিনি দোয়া লেখার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলেন। কাজ হতো, আবার মাঝে মাঝে বাড়ত, কারণ কবিরাজ তাবিজ করা লোকটা তো আর বসে নেই। সে তার সকল সাধনাকে চেষ্টা করছে। যদি সে ব্যর্থ হয় তাহলে তার বা তার পরিবারের কারো না কারোর ক্ষতি হবে। সেজন্য সে তার সকল কালো জাদু মায়ের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। তখনও আমরা কেউ জানি না এটা কার কাজ। তবে কথায় আছে, আল্লাহ চাইলে কেউ তার বান্দাকে মারতে পারবে না। সেরকম কিছু একটা হঠাৎ দেখা দিয়েছিল। আমার নানার মোট 6 ভাই ছিলেন। আমার নানা বড়, নানার দুই ভাইয়ের আবার 2 মেয়ে ও 4 ছেলে, মানে সম্পর্কে আমার মার আপন চাচা হয়। তার ছোট মেয়ে গ্রামের ব্র্যাক স্কুলে পড়ত, তখন বয়স 13 বছর, 5ম শ্রেণীতে পড়ত। টাকা খরচ হবে বলে স্ত্রীকে স্কুলে 5 বছর পর পর এক ব্যাচ ভর্তি করত, আবার এক ব্যাচ বের হলে 5 বছর নতুন এক ব্যাচ। আর এমনিতেই দেরি করে স্কুলে ভর্তি হয় ছোট ছেলে মেয়েরা। স্কুলে যেতে হলে গ্রামের শেষে কবরস্থান পার হয়ে পাশের গ্রামে যেতে হতো। একদিন সেই মেয়ে লাল জামা পরে মাথায় চুল ছেড়ে দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। খালা দেখতে ফর্সা এবং সুন্দর চেহারার। কবরস্থানের পাশে একটা বড় উঁচু গাছ ছিল, গাছটার নাম আমার জানা নেই। ভর দুপুরবেলা সেই গাছের পাশ দিয়ে একা একা বাড়িতে আসছিল। বাসায় এসে সবার সাথে খারাপ আচরণ করতে লাগলো, কেমন যেন রাগ রাগ ভাব। সবার সাথে উচ্চস্বরে কথা বলতে, নিজেই জগে করে পানি সাথে বাসার পেছনে থাকা গোবর মিশিয়ে পান করছিল। এসব দেখে সবাই বুঝতে চাইল যে ঘটনাটা আসলে কি। তার ছোট 2 ভাই আর অন্য এক চাচা তাকে ধরেও রাখতে পারছিল না। সে কি শক্তি, প্রচন্ড রকমের শক্তি তার গায়ে। ডান হাতের কোনোই আঙ্গুলের নখে সজোরে চেপে ধরে তাকে জিজ্ঞাসা করে। তখন সেখানে একটা
আহ, রান্নার সময় চুলার আগুন জ্বললে যদি নিজেই রান্না করে তাহলে মাথায় জ্বালাপোড়া করবে, এমন করে বাকি জায়গায় তাবিজ পুঁতে রাখা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন আহ, কারণে পুঁতে রাখা হয়েছিল, যেমন শোয়ার মাথার কাছে একটা, সেটাও মাথার একেবারে কাছাকাছি, মাটির চুলায় রান্না করে সেখানে একটা, গোসলখানায় একটা, এবং একটা বাড়ির উঠোনে। এরপরে খালার জিন ছেড়ে চলে গেল। খবরটা আমাদের বাসায় আসা মাত্র কোদাল দিয়ে মাটি খুঁড়ে 4টা তাবিজ আমরা খুঁজে পাই। একটা খুঁজে পাইনি, সেখান থেকে আমরা সপরিবারে ঢাকায় চলে আসি। 8 বছর পরে আমরা গ্রামে ঘুরতে যাই। তারপর মাঝে মাঝে মা গ্রামে বেড়াতে গেলে এখনো সেই লোক চেষ্টা করে নতুন করে তাবিজ করার। আমরা ঢাকায় এক হুজুরের দোয়া তাবিজে আল্লাহর রহমতে সুস্থ আছি। আরো ঘটনা আছে মাকে নিয়ে। কালো জাদু যে করেছে তা অন্য ঘটনার মাধ্যমে জানতে পারি। যে কালো জাদু করেছে তার এক ভাই বর্তমানে প্যারালাইজড। ক্ষতি হবেই অন্যের ক্ষতি করতে গেলে। আমার মার চাচা যে মাকে একদিন পর পর ঝাড়ফুঁক করত, সেই মূল শয়তান। সেই কালো জাদু করেছে, গ্রামের অনেক মানুষের ক্ষতি করেছে সে। একটা ঘটনাই বললাম, আরো বাকি আছে কয়েকটা কাহিনীর। পরে সময় পেলে আবারও জানাবো। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, এখন আমি আপনার সঙ্গে যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটা আমার একজন চাচার কাছ থেকে আমি শুনেছিলাম। আমার চাচা একজন প্রাইভেট মাইক্রো বাস চালক। তিনি সবসময় মানে রাত্রের ভাড়া, দিনের ভাড়া বিভিন্ন জায়গায়, মানে দেশের সব জায়গায় তিনি সবসময় যাতায়াত করেন। আমার চাচার নাম শামীম। তিনি একদিন মানে ঢাকার দিক থেকে আমাদের বাড়ি রংপুরে ফিরছিলেন। তার গাড়িতে ছিল মাত্র 3 জন যাত্রী, একজন বয়স্ক লোক, একজন মহিলা আর একটা ছোট মেয়ে। অদ্ভুত ব্যাপার হলো 3 জনেই পুরো রাস্তা জুড়ে একটা কথাও বলতেছিল না। কিন্তু আমার যে শামীম চাচা আছে, তিনি একটু বেশি কথা বলেন। তিনি সবসময় কথা বলা পছন্দ করেন এবং কথা বলতে বলতেই তিনি গাড়ি চালাটাকে স্বচ্ছন্দ পছন্দ করেন আরকি। তো কেউ যখন ভিতরে কথা বলে না, তখন তার অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, এই পুরো রাস্তায় যখন এই 3 জন মানুষ কোনো কথা বলতেছিল না, কিন্তু শামীম চাচা অনেকবার করে চেষ্টা করেছে তারা যেন কোনো কথা বলে। মাঝে মাঝে বলতো, আপনারা কোথায় যাবেন? কোথায় নামবেন? খাইছেন কিনা? গাড়ি থামাবো কিনা? বিভিন্ন রকমের তিনি কিন্তু প্রশ্ন করেন, কিন্তু কোনো প্রশ্নেরও উত্তর এই 3 জন যাত্রী দিচ্ছিল না। কিন্তু একটা সময় শামীম চাচা তার মিররে তাকিয়ে দেখল, ছোট মেয়েটা শুধু তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। কিন্তু সেই হাসিটা স্বাভাবিক কোনো হাসি না। ঠোঁট হাসছে কিন্তু চোখ হাসছে না। মানে হাসির মধ্যে তো সবগুলো মিলেই হাসি হয়, কিন্তু মেয়েটার ঠোঁট দুটোই শুধু হাসি হাসি ভাব হচ্ছে, কিন্তু তার চোখগুলো কোনোভাবেই হাসতেছে না। কিছুক্ষণ পর শামীম চাচা দেখল গাড়িটার ভিতরে কেমন যেন একটা অস্বাভাবিকভাবে গন্ধ ছড়িয়ে পড়ল। শামীম চাচা এবার খুবই বিরক্ত হয়ে গেলেন। বললেন, ভাই, কোনো কিছু নষ্ট হয়ে গেছে নাকি? আপনাদের ব্যাগে কি খারাপ কোনো জিনিস আছে নাকি? এত দুর্গন্ধ তো হওয়ার কথা না। তো হঠাৎ করেই তিনি পিছন থেকে বয়স্ক লোকটার প্রথম কথা বলা শুনলেন। লোকটা বলল, আমরা নষ্ট না, আমরা মৃত। আমাদের মৃত নিয়ে যাচ্ছেন। এটা শোনার পর আমার রহিম চাচার হাত কাঁপতে শুরু করলো। সে মানে পিছনে তাকিয়ে যে দেখবে, সেটা দেখারও কিন্তু সাহস পেল না। তিনি তার মাইক্রোর গতিও বাড়িয়ে দিলেন ঠিক অনেক জোরে। ঠিক তখন এই মাইক্রো বাসের রেডিওটা নিজের থেকেই চালু হয়ে গেল অটোমেটিকভাবে। পুরনো ভাঙ্গা একটা গলায় খবর বাজতে লাগলো। গত রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ ও একজন ছিল ছোট শিশু। তারপর রেডিওতে
একটা গাড়ির নাম্বার বলতে শুরু করলো, যেই নাম্বারটা ছিল শামীম চাচার নিজের মাইক্রো বাসের নাম্বার। এই সব কিছু যখন হচ্ছে, শামীম চাচা নিজেকে মানে বিশ্বাস করতে পারছে না যে তার মাইক্রোবাসের, তার এইরকম সিচুয়েশনে কে এরকম রেডিও বাজাচ্ছে। শামীম চাচা তার রেডিওটাকে এক থাপড় দিয়ে বন্ধ করে দিল, কিন্তু হঠাৎ করেই সে বুঝতে পারল তার গাড়ির মানে স্টিয়ারিংটা যেটা আছে সেটা ঘোরাচ্ছে, কিন্তু গাড়িটা আর নিজের মতো, মানে তার নিজের মতো সে চালাতে পারছে না। গাড়িটা আবার অটোমেটিক তার নিজের মতো চলতেছে। রাস্তার পাশে একটা পুরনো ব্রিজের দিকে সোজা এগিয়ে যাচ্ছে গাড়িটা। গাড়িটা এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে গাড়িটাকে অন্য কেউ কন্ট্রোল করতেছে। এবার গাড়িতে থাকা সেই মহিলাটা ধীরে ধীরে বলল, গত বছর এই ব্রিজেই আমরা মারা গিয়েছিলাম, কেউ আমাদের খোঁজ খবর নেয়নি, আমরা কিভাবে ছিলাম। এরপর ছোট মেয়েটা সেখানে খিলখিল করে হাসতে লাগলো। আমার শামীম চাচা মানে পিছনে যে তাকাবে সেই তাকানোর সাহসটাও সে পেল না, কিন্তু তার শরীরের সমস্ত সাহস একত্রিত করে সে পিছনে তাকালো, আর যা দেখলো তিনজনের শরীর ভেজা, মুখ তেতলে যাওয়া, চোখ থেকে অঝরে রক্ত ঝরছে। এত বেশি রক্ত, এই রক্তগুলো দেখে কোনো কিছুই বুঝতে পারছে না শামীম চাচা। তার মাথার সেন্স নষ্ট হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন বয়স্ক লোকটার মাথা আধা ভাঙ্গা, কিন্তু সে এখনো তাকিয়ে আছে শামীম চাচার দিকে। তারপর তিনজনে একসাথে বলল, আজ তুমি আমাদের সাথে যাবে, আমরা যেখানে গিয়েছি তুমিও সেখানে আসবে। এটা শোনার পর পুরো মাইক্রোবাসের দরজাগুলো নিচ থেকেই লক হয়ে গেল, জানালাগুলো কালো হয়ে গেল, বাইরের কিছুই আর দেখা যাচ্ছে না। শামীম চাচা এবার তার প্রাণপণে ব্রেক চাপলো, কিন্তু ব্রেক কাজ করতেছে না, তার স্টার্টিংটাও একদমই কাজ করতেছে না। মনে হচ্ছে সব কিছুই যেন অটো হয়ে গেছে। এরপর মাইক্রোবাসটা অটোমেটিক একটা ব্রিজের সামনে এসে দাঁড়ালো। এমন একটা অবস্থায় শামীম চাচা কি করবে তার নিজেই মানে বিশ্বাস করতে পারতেছে না যে তার সঙ্গে এটা কি হচ্ছে। শেষ মুহূর্তে শামীম চাচা কোনোভাবেই তার জীবনের সব শক্তি দিয়ে দরজা খুলে একদম লাফ দিল। আর কিছুই তার মনে নেই। পরদিন সকালে কয়েকজন জেলে শামীম চাচাকে নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় একটা হসপিটালের মধ্যে। হসপিটালের যখন তিনি জ্ঞান ফিরে তখন উনি দেখতে পারেন যে এই সব কিছু কোন জায়গার এসব মানুষ। তার বাড়ি থেকে অনেক দূরে এটা হয়তো। তারপর সবাই তাকে বলল যে গত রাত্রে আপনি এরকম অবস্থায় ছিলেন, কি হয়েছে আপনার সঙ্গে বলুন। তখন শামীম চাচা তার পুরো ঘটনাটা তাদের সবাইকে খুলে বলে। তখন সেখানকার লোকগুলো বলে, আজ থেকে ৩ বছর আগে এই জায়গাতে আপনি যেরকম বর্ণনা দিয়েছেন ঠিক সেই রকম একটা দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় একজন বয়স্ক, একজন মহিলা এবং একজন মেয়ে শিশু মারা গিয়েছিল। তাদের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের পরিবাররা এখানে এসে অনেকবার খুঁজেছেন, পুলিশ খুঁজেছে, আনসার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীও খুঁজেছে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি সেই ৩টি লাশের। শুধুমাত্র গাড়িটা আর ড্রাইভার বেঁচে যায় কোনোভাবে। আপনার হয়তো এরকম কোনো একটা কিছু হতে চাচ্ছিল, কিন্তু আল্লাহ আপনার সহায়ক হয়েছেন, আপনি এখন সুস্থ আছেন। তারপর আমার চাচা বাড়ি চলে আসে, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে তাহার যে মাইক্রোটা ছিল সেই মাইক্রোটার কোনো ক্ষতি হয়নি। পরবর্তী সময়ে আমার চাচা সেই মাইক্রোটাকে বিক্রি করে দেয়, কারণ তার মনে হয়েছিল যে আসলে এই পেশাটা তার কাছে আর কন্টিনিউ করা সম্ভব না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন।
তো ইমরানের চাচা তিনি গ্রামে থাকতেন, তার গ্রামের নাম উল্লেখ করেনি সেজন্য বলছি না, এবং তিনি বেশ বেশ একজন মানে উৎফুল্ল মানুষ ছিলেন, গান বাজনা এগুলো শুনতেন খুব বেশি। তো যাই হোক, তো গ্রামে আপনারা জানেন অনেকেই যে গ্রামে প্রায় রাতের বেলা গানের অনুষ্ঠান হয়। তো সেটা দেখা যাচ্ছে যে একটু শীত শীত আবহাওয়া যখন পড়ে, আবার অনেক সময় দেখা যায় অনেক গরমের সময় যখন নাকি মানে বেশ পরিবেশটা খুব সুন্দর থাকে, মানে আবহাওয়াটা খুব সুন্দর থাকে, এই সময় বিভিন্ন গানের অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়। তো এরকম একটা গানের অনুষ্ঠান হচ্ছিল ইমরানের চাচা যে গ্রামে থাকতো তার থেকে লাইক 2টো গ্রাম পরে, সেখানে এরকম একটা গানের অনুষ্ঠান হচ্ছিল, এবং ইমরানের চাচা চলে যান সেই গানের অনুষ্ঠান দেখতে বা শুনতে একসাথে। তো যাই হোক, তিনি যান বেশ দূরে, তাদের নিজের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, এবং সেই অনুষ্ঠান তো রাতে হয়, এবং তিনি চলে যান সেটা দেখতে, এবং বেশ গভীর রাত পর্যন্ত সেখানে থাকেন এবং গান শোনেন, এবং যখন উনি ফিরে আসবেন তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো সেই রাতে তিনি ফিরে আসছেন এবং তিনি চেষ্টা করছেন কাউকে খুঁজতে, হেঁটে আসছেন আর চেষ্টা করছেন কাউকে খুঁজে পেতে। তো গভীর রাত, রাস্তা ধরে হাঁটছেন, এর মধ্যে তিনি দুজনকে পান, দুজন তার গ্রামেরই কাছাকাছির মানুষ। তাদেরকে তিনি বলেন যে, ও আচ্ছা, তো তোমাদেরকে পেলাম, তো ভালো হলো, চলো আমরা একসাথে যাই। তো 3জন মিলে ফিরে আসছেন রাস্তা দিয়ে, এবং অনেক রাত, এবং রাতে চাঁদ উঠেছে আকাশে, হালকা চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে, এবং আর কিছু নাই, এবং দূরে একটু পর পর ধরেন ঝোপঝাড় দেখা যাচ্ছে, যে গ্রামের রাস্তা দিয়ে গেলেই একটু পরে দেখা যাচ্ছে পাশ ঝাড়, কিছু দূর গেলে আবার দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন রহস্যময় একটা রাস্তা। এরকম আস্তে আস্তে একটা জায়গায় উনি এসে দেখেন যে উনাকে সোজা যে ডানে যেতে হবে, আর এর অল্টারনেটিভ একটা ওয়ে হচ্ছে একটা বড় ফসলের ক্ষেত, মাঠ। তো সে মাঠটার মধ্যে চাঁদের আলো পড়ে পুরো মাঠটাকে মনে হচ্ছে যে চাঁদের আলোতে মানে মানে ফর্সা দেখা যাচ্ছে মাঠটা, মানে ফসলের ক্ষেতটা, মানে ফসল কেটে নেওয়ার পর যে মাঠটা থাকে সেটা, তো চাঁদের আলোতে বেশ উজ্জ্বল দেখা যাচ্ছে। তো দেখা যাচ্ছে উনি একটা অ্যাসেসমেন্ট করলেন ইমরানের চাচা, যে আমি যদি মাঠটা ধরে যাই কোনাকুনি, তাহলে আমি কিন্তু ওই যে সামনে যে এত দূর হেঁটে যাওয়া এল শেপের যে রাস্তাটা, এত দূর আমাকে আর যেতে হবে না, আমি অনেকটাই শর্টকাট করতে পারবো। তো তিনি তার সাথে 2জন মানুষকে বলেন যে, আসো আমরা মাঠের কোনাকুনি চলে যাই, আমরা মানে দ্রুত পৌঁছাতে পারবো। তো ওই 2জন মানে একটু অস্বস্তি ফিল করে, কারণ গ্রামে এই ধরনের প্রবাদ চালু আছে যে এরকম শর্টকাট সাধারণত নেওয়া ঠিক না, সেখানে নাকি অনেক কিছু মানে দেখা যায়, বা অনেক কিছুই মানুষরা ফিল করে, বা অনেক সময় অনেক রকম অতিপ্রাকৃত জিনিসকে তারা দেখে ফেলে, বা এরকম কিছু, বা অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ কিছু কুসংস্কারও আছে যে এই ধরনের শর্টকাট নেওয়া ঠিক না। বাট ইমরানের চাচা সেটা কেয়ার করেন না, তিনি বলেন যে আমি যাবো। যাই হোক, অগত্যা বাকি 2জন তার সাথে যারা ছিলেন তারাও ওনার ডিসিশন মেনে নেন, এবং অনিচ্ছা সত্ত্বেও ওনাকে ফলো করা শুরু করেন। তো ওনারা হেঁটে যাচ্ছেন মাঠ দিয়ে, এবং বেশ চাঁদের আলো পড়েছে, মাঠের মধ্যে হাঁটতে বেশ লাগছে, এবং মানে সেটা কিন্তু একটা ডিফারেন্ট ফিলিংস। আপনারা যদি কেউ এরকম হেঁটে থাকেন মাঠে, তাহলে আপনারা বুঝবেন কেমন লাগে। আমি নিজে কিন্তু হেঁটেছি এরকম মাঠে, যদিও আমাদের দেশে না, বিদেশে, বাংলাদেশেও এরকম মাঠ টাইপের খোলা প্রান্তরে আমি গিয়েছি, গভীর রাতে কোনো মানুষ ছিল না আশেপাশে। বাট বিদেশে আমি হেঁটে দেখেছি এরকম, যে মানে কেমন লাগে এই ধরনের জায়গা দিয়ে, এবং সেরকম একটা ফিলিংস আমি চোখের সামনে মানে ভিজুয়ালাইজ করতে পারছিলাম যখন কাহিনীটা আমি পড়ছিলাম। তো এরকম একটা রাস্তা দিয়ে উনি, মাঠ দিয়ে উনি হেঁটে যাচ্ছেন, চাঁদের আলো পড়েছে, এবং হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং সাথে 2জনও যাচ্ছেন, এবং তারা বেশ একটু ভয় পাচ্ছিলেন, যেহেতু তারা বেশ কুসংস্কারাচ্ছন্ন, এবং তারা অনেক অনেক কিছুই নিজেরা ভেবে নিচ্ছেন। তো হাঁটতে হাঁটতে একসময় তারা কিন্তু মাঠটা পার হয়ে যান, এবং তাদের গ্রামের কাছাকাছি যে প্রান্ত সেখানে চলে আসেন, এবং যেখান থেকে মাঠ থেকে উঠে রাস্তায় উঠবেন সেই জায়গায় একটা বড় তাল গাছ ছিল অনেক, এবং সেই তাল গাছের কাছাকাছি যখন আসেন তারা, তখন ইমরানের চাচা শুনতে পান যে ধপ করে একটা শব্দ হলো। শব্দটা হচ্ছে তাল গাছের কাছে। তো ওই পাশের 2জন খুব ভয় পেয়ে যান, তারা নিজেরা করেন, এবং ইমরান চাচাকে যেতে ধরে ফেলেন, বলে যে আপনি যেন না ওদিকে। তো এখানে উনি বলেন যে কি হয়েছে, এখানে শব্দ হয়েছে, তো কি, আমি যাই দেখি কি কি কাহিনী কি। তো উনি হেঁটে যান, উনি হেঁটে যেয়ে সামনে দেখেন যে গাছের নিচে তাল পড়ে আছে। তো উনি সোজা দিয়ে তালটাকে তুলে ধরেন, এবং সাথে সাথে বাকি যে 2জন দাঁড়ানো ছিল তারা অনেক কথা বলা শুরু করেন তাকে, আজে বাজে কথা, যে নিয়েন না তালটা সম্পর্কে, যে এই তাল
খারাপ বা অনেক আজে বাজে কথা বলেন তাল নিয়ে। তো তিনি ওগুলো শুনে হাসেন, হেসে বলেন যে এইসব নিয়ে ফালতু কথা আমার বলো না, আমি তালটা নিব বলে তিনি তালটা নিয়ে হাঁটা ধরেন। এবং হাঁটতে হাঁটতে পাশের দুইজন কিন্তু তখনই বেশ ভয়ে থাকেন এবং তারা নিজেরা নিজেদের মধ্যে অনেক কিছু বলতে থাকেন, অনেক বিষোদ্গার করতে থাকেন এই তালটা সম্বন্ধে। এবং উনি তালটা নিয়ে বাসায় চলে আসেন। এসে যথারীতি উনি নিয়ম মতো ওনার বাসায় ওই রাত কাটিয়ে ফেলেন এবং নর্মালি তার রাতটা কেটে যায়। তো পরদিন দুপুরে তিনি সেই তালটা নিয়ে তার মাকে দেন, বলেন যে আমাকে এটা দিয়ে পিঠা বানালো। তো যাই হোক, তার মাও সেই সুন্দর করে সে তাকে ওই তাল রেখে দেয় এবং তার পরবর্তীতে তাকে তালের পিঠা বানিয়ে সন্ধ্যার সময় খেতে দেয় বিকালে। এবং ওই সমস্যাটা হয়, তালের পিঠাটা যখন সে খায়, খাওয়ার কিছুক্ষণ পর থেকে তার পেটে জানি কেমন লাগা শুরু করে। তো যাই হোক, এরকম তার অস্বস্তি লাগতে থাকতে সে শুয়ে থাকে, শুয়ে একসময় ঘুমিয়ে পড়ে। তো রাতে তিনি যখন ঘুমাচ্ছেন, তো ওই সময়টায় তার রুমটা কিন্তু অন্ধকার, বেশ অন্ধকার। তো তিনি ঘুমের মধ্যে শব্দ পাচ্ছেন, খুটখাট খুটখাট খুটখাট। তিনি মানে স্বপ্ন দেখছেন। মানে জিনিসটা হচ্ছে এরকম, উনি এমন একটা স্টেজে আছেন যেটা হচ্ছে ওনার জাগ্রত অবস্থাও না, স্বপ্নও না। এরকম মনে হচ্ছে খুব রিয়েলিস্টিক কোনো স্বপ্ন দেখছেন উনি। এরকম ঘুমের মধ্যে উনি শব্দ পাচ্ছেন খুটখাট, রুমের এই মাথা ওই মাথায় খুটখাট শব্দ হচ্ছে। এবং একটা বাচ্চা হাসলে যেরকম হয়, খুব ছোট বাচ্চা যদি হাসতে থাকে, হেসে দৌড়াদৌড়ি করে, সেরকম শব্দ হচ্ছে। লাইক মানে হে 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 এরকম ধরনের একটা শব্দ, এই মাথা ওই মাথা শব্দ হচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তো তিনি ঘুমের মধ্যেই অস্বস্তি ফিল করতে থাকেন। হঠাৎ তিনি মানে আবিষ্কার করেন, লাইক উইদিন মিলি সেকেন্ড, স্বপ্নের মধ্যেই, যে মনে হলো যে ওনার বুকের উপর কেউ চেপে বসলো এসে, এবং এসে ওনার মুখের কাছে মুখ নিয়ে আসছে। এবং উনি তখন স্বপ্ন থেকে উনি জেগে যান, ওনার চোখ খুলে ফেলেন। খুলে উনি দেখেন যে একটা পুতুল, একটা ছোট পুতুল, একটা পুতুল ওনার মুখের দিকে তাকিয়ে আছে এবং পুতুলটার চোখ মুখ আঁকা একটা পুতুল। হ্যাঁ, একটা কাপড়ের পুতুল যেরকম হয়, সেটা আরেকটু বড় সাইজের, এবং তার দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে আছে, তার মুখের দিকে, ঠিক তার বুকের উপর চেপে বসে। এবং উনি অন্ধকারের মধ্যে হালকা আলোতে ওটা দেখতে পাচ্ছেন, বাইরের যে আলো আছে রুমের ভেতরে আসতেছে সেটাতে। এবং খুবই বিভৎস একটা অবস্থা, এবং পুতুলটা দেখতে ভয়ঙ্কর লাগছিল ওনার কাছে। উনি অনেক কষ্টে চিৎকার করে ওঠেন, এবং তার চিৎকারের শব্দে বাসার পাশের রুমের মানুষ আসেন, এসে তাড়াতাড়ি রুমে বাতি জ্বালান এবং এসে দেখেন তিনি ঘেমে নিয়ে গেছেন। এবং তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বিড়বিড় করে বলতে থাকেন পুতুল পুতুল। তো তারপর তাকে ঠান্ডা করার চেষ্টা করা হয়। তিনি বলেন তিনি কি দেখেছেন স্বপ্নে। এবং এটা শোনার পরে তারা সবাই তাকে শান্ত করেন। তারা মনে করেন হয়তো তিনি এমনি দুঃস্বপ্ন দেখেছেন। তো তাকে শান্ত করে রেখে যাওয়া হয়। কিন্তু এরপর থেকে যেটা শুরু হয়, যে উনি যে কোনো সময় একলা থাকলেই সেরকম শব্দ পাওয়া শুরু করেন, যে ওনার আশেপাশে এরকম হাসাহাসির শব্দ। এবং হঠাৎ করে তিনি দেখতে পেতেন সেই পুতুলটা তার সামনে। এবং পুতুলটা মানে বেশ ভয়ঙ্কর একটা রূপ আছে, মানে বিভৎস কিছু চেহারা না, বাট সেই পুতুলটার মধ্যে একটা ভয়ের ব্যাপার আছে। আপনারা খেয়াল করবেন যে অনেক সময় একটা ছোট পুতুল দেখলেও কিন্তু আপনারা ভয় পাবেন কিছুক্ষণ তাকিয়ে থাকলে। অনেকে আছে, আমি নিজে এরকম ভয়ঙ্কর পুতুল দেখছি, যে পুতুল আপনি কিছুক্ষণ তাকিয়ে থাকলে আপনার ভয় লাগবে। ভয় মানে কি, আপনার মনের মধ্যে একটা অস্বস্তিকর ফিলিংস আসবে। এবং অনেকেই বলে, যারা প্রেত সাধনা করে তারা বলে, যে অনেকে প্রেত সাধনা করে তারাই বলে যে পুতুলের পেছনে একটা জিন থাকে, প্রত্যেকটা পুতুলের সাথে একটা জিন ইনভলভ থাকে। ক্রিশ্চিয়ানিটিতে যারা বলে, যারা খ্রিস্টান এবং বিশ্বাস করেন, তারা অনেকেই বলেন যে প্রত্যেকটা পুতুলের পিছনে কিন্তু একটা ডিমন ইনভলভ থাকে। তো সামথিং লাইক দ্যাট। তো ওনার এই জন্য যখন আমি কাহিনীটা শুনেছি, আমি এই জিনিসগুলো এইভাবে রিলেট করেছি। এবং উনি ওই পুতুলটা হঠাৎ করে দেখতেন এরকম পুতুল সামনে আসছে এবং প্রচন্ড বিভৎস। এবং তিনি মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে গেলেন এটার থেকে। তিনি চিৎকার করে উঠতেন সেই পুতুল দেখলে, বাসার মানুষকে ডাকা শুরু করতেন। এবং বাসার মানুষরা অবাক হয়ে যায় যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি এই ধরনের ভয় পেতেন না, কিচ্ছু না, তিনি এরকম হয়ে গেলেন কেন? কোথাও বেরোন না, একলা থাকতে ভয় পান এবং একলা থাকলে বিড়বিড় করতে থাকেন, এবং এরকম একটা অবস্থা। তো তখন তারা একজন মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আসেন বাসায়, এসে বলেন যে আসলে ওর কি হয়েছে, ওকে কেউ তাবিজ কবজ করছে বা কিছু। তো মৌলানা সাহেব জিজ্ঞেস করেন যে আপনার কি হয়েছিল?
তো তিনি তখন সঠিক বলতে পারেন না, বলে কি কবে শুরু হয়েছিল আপনার, কবে থেকে এরকম দেখলেন? তো তিনি তারপর রিলেট করে বলেন যে আমি আসলে রাতে এরকম একটা গানের অনুষ্ঠান থেকে আসতেছিলাম এবং পুরো ঘটনাটা বলেন যে আমি একটা তাল এরকম পাই, তারপর আমার সাথের মানুষরা সেই তাল নিয়ে অনেক কথা বলে, বাট আমি সেটাকে একটুও প্রশ্রয় দিই না। আমি বাসায় এসে আমার মাকে দিই, আমার মা এটাকে আমাকে যখন পিঠা বানিয়ে দেয়, ওই দিন আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয় এবং তারপর থেকে আমি জিনিসটা হচ্ছে। তখন যে মৌলানা সাহেব ছিলেন তিনি কিছুক্ষণ বলেন যে আচ্ছা, তিনি চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকেন। তিনি কিছু আমল করেন এবং আমল করে বলেন যে বাবা, আপনি যেই তালটা আনছিলেন সেটার মধ্যে আসলে দুষ্ট জিনের আসর ছিল। এরকম কিছু ফল আছে যেগুলো নাকি তাদের আসর করা, এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে আম বাগানে আমের মধ্যে থাকে, অনেক সময় অনেক ফলের মধ্যে থাকে। তো ওই ফলটা আপনার রাতের বেলা ঠিক কুড়ায় নেওয়াটা ঠিক হয়নি এবং ওইটার থেকে আপনার এই সমস্যাটা হয়েছে। তো মৌলানা সাহেব তাকে ঝাড়েন, তাকে বিভিন্নভাবে ঝাড়েন এবং প্রত্যেকবার ছাড়ার সাথে সাথে তিনি কেঁপে কেঁপে ওঠেন, তিনি অনেক ভয় পেতে থাকেন। তো মৌলানা সাহেব তাকে ঝাড়েন এবং পানি পড়া দেন, ফু দিয়ে বলে যে পানি পড়াটা খাবেন সময় সময়, এবং তাকে বিভিন্ন রকমের দোয়া করে দেন এবং তাকেও বলেন যে আপনাকেও দোয়ার উপর থাকতে হবে, এই জিনিসটা ইনশাল্লাহ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি এটা আর সাফার করবেন না, আস্তে ধীরে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং তাকেও বলে যে আপনি দোয়া করতে হবে, আর এই ধরনের কখনোই রাস্তা দিয়ে রাতের বেলা কোনো ফল পেলে বা কিছু এইভাবে করে কুড়ায় নেবেন না, এটা অসময় পাওয়া কোনো একটা জিনিস এবং ঠিক না। তো এইভাবে ওনাকে বলে দেয় এবং উনি সেই মৌলানা সাহেবের হুকুম গুলো মেনে চলেন। আস্তে আস্তে তার এই সমস্যাটা, এই পুতুল দেখার ব্যাপারটা আস্তে আস্তে তার জীবন থেকে চলে যায়। তো এখানে একটা কাহিনী উনি উল্লেখ করেছেন যে মোহাম্মদ ইমরান যিনি পাঠিয়েছেন কাহিনী, যে যেই দুজন মানুষ নাকি আজে বাজে কমেন্ট করেছিল, বাজে কথা বলেছিল সেই তাল সম্পর্কে এবং একটু গালি বা এই ধরনের গালি গালাজ দিয়ে কথা বলেছিল, তাদের নাকি মুখটা বাঁকা হয়ে যায়, জ্বর এসে মুখ বাঁকা হয়ে যায় দুইজনেরই পরবর্তীতে। তো এটা ছিল সেই কাহিনীর একটা অংশ। আমার নাম দুর্জয় কুমার রায়। আমার বাড়ি কুড়িগ্রামে, তবে বর্তমানে কাজের জন্য গাজীপুরে আছি। আমার নিজের সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে আমাদের এলাকায় একটা জায়গা আছে যেখানে এমন অনেক ভৌতিক কাহিনী ঘটেছে যা এলাকার মানুষের মনে বেশ ভয়ানক একটা প্রভাব ফেলেছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে ওই জায়গাটায় ঘটে যাওয়া দুই একটা ঘটনা আপনাকে লিখে পাঠাবো, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। তাই আজ ঘটনাটা লিখে পাঠাচ্ছি। যদি ঘটনাটা পড়ে শোনান অনেক খুশি হব। প্রথম ঘটনাটা ঘটে আমার এক প্রতিবেশী কাকার সাথে। আমাদের গ্রামের যে বিল, সেটা অন্যান্য বিলের তুলনায় অনেকটাই বড়। এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। বিলে অনেকগুলো ঘের আর ধানি জমি, তবে ঠিক মাঝখানের দিকে একটা ছোট বাগান আছে, যেই জায়গাটায় ছোট বড় গাছগাছালিতে ভরা। অনেকগুলো খেজুর গাছও রয়েছে সেখানে। অনেক সময় কৃষকরা সেখানে এসে বিশ্রাম করে। যে জায়গাটার যে কাকার কথা বলছিলাম, এই বাগান পেরিয়ে কিছু দূর এগুলেই তার ঘের। মূলত এই বাগানকে কেন্দ্র করেই সব ঘটনা ঘটে। সেদিন কাকার ঘেরে থাকা লোকটা অসুস্থ ছিলেন, অথচ ঘেরে নতুন মাছ ছাড়া হয়েছে, এজন্য তিনি নিজেই সে রাতে ঘেরে শুয়েছিলেন। মাঝে মাঝে উঠে সব দিকে টর্চের আলো ফেলে চেক করছিলেন। মাঝরাতের দিকে কাকা কিছুক্ষণের জন্য চোখ বুজে শুয়ে রইলেন, কিন্তু কিছুক্ষণ পরেই একটা শব্দ শুনে উঠে বসলেন। কিছুটা দূর থেকে যেন বেশ জোরে কেউ একজন কাঁদছে, অনেকটা হাহাকার করে কান্না করার মতো শব্দ, চিৎকার করে দূর থেকে কেউ কান্নার শব্দ পেলেন তিনি। কাকা বাসা থেকে বেরিয়ে সামনে পেছনে সব জায়গা দেখলেন, কোথাও কেউ নেই। তারপর তার খেয়াল হলো কান্নার শব্দটা ওই বাগানের দিক থেকে আসছে, অর্থাৎ বিলের মাঝখানে যেই খেজুর গাছ এবং অন্যান্য গাছগাছালিতে ভরা একটা বাগান। তিনি যখন সেদিকে লাইট মারলেন, আর সাথে সাথে কেউ যেন আলোর সামনে থেকে সরে গিয়ে অন্ধকারে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর কান্নার শব্দটাও থেমে গেল। কাকা গ্রাম্য লোক, তাই জানেন যে খারাপ জিনেরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য এমনটা করে। তিনি লাইট বন্ধ করে বাসায় মধ্যে এসে বসলেন। বেশ কিছুক্ষণ পরে কাকা আরেকটা শব্দ শুনতে পেলেন। তিনি শুনলেন কেউ যেন বেশ জোরে জোরে এই দিকে হেঁটে আসছে। শব্দটা তার ঘরের এক কোনায় এসে থেমে গেল। তারপর কিছুক্ষণ একেবারে পিনপতন নীরবতা। কাকা ভাবলেন একবার বাইরে গিয়ে দেখে আসবেন,
এত রাতে ঘেরের মধ্যে, বিলের মধ্যে হেঁটে হেঁটে কারো আসার শব্দ তার বাসার পাশে এসেই থেমে গেল। তাই তিনি বাসা থেকে বেরোলেন। সে রাতে আকাশে বেশ বড় একটা চাঁদ ছিল। চাঁদের আলোতে কাকা দেখলেন অনেক দূর অবধি কোথাও কোনো প্রাণী নেই। কাকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। আর তারপর বাসায় ঢুকে হারিকেনের আলো নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু তার ঘুম এলো না। বাসার ভেতরে কেমন যেন একটা গোমোট আর ভ্যাপসা গরমের মতো লাগছিল। হঠাৎ কাকার কাছে মনে হলো বাসায় তিনি একা নন, আর ঠিক পেছনেই কেউ একজন আছে। তার গরম নিঃশ্বাসে কাকার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাকা নড়াচড়া করতে সাহস পেলেন না, চুপচাপ শুয়ে রইলেন। কিন্তু একটু পরেই কাকার শরীরটা প্রচন্ড ভারী হয়ে গেল। তখনও তিনি তার পেছনে থাকা অন্য কারো উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছেন। কাকা অনেক ভীত হয়ে পড়লেন, তার দম আটকে আসছে। হঠাৎ কাকার মনে হলো কেউ একজন যেন তার গলা চেপে ধরল। ঘাড় ফেরাতেই তিনি দেখলেন ভয়ানক দেখতে একটা অদ্ভুত কুচকুচে কালো লোক তার মুখের উপরে ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তার চোখ দুটোতে যেন গনগনে আগুন জ্বলছে। এটা দেখার পরে কাকা গায়ের সব জোর দিয়ে একটা ঝটকা মেরে উঠে বাসা থেকে বেরিয়ে দৌড়তে শুরু করলেন। পেছন থেকে তখন ভয়ানক হাসির শব্দ আসছিল। কাকা পেছনে না তাকিয়ে ঘেরের পাড় ধরে দৌড়তে থাকলেন। কিছু দূর যেতেই দেখলেন ঘেরের পাড়ে একজন লোক একা একা বসে আছে। কাকার মনে কিছুটা বল পেলেন যে একজন লোক তো সামনে পেলাম। তিনি তার কাছে গেলে পেছন থেকে ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। কাকা তখন লোকটার গায়ে হাত দিয়ে ডাক দেন, আর তখন সেই লোকটা কাকার দিকে মুখ ঘুরে তাকায়। চাঁদের স্পষ্ট আলোতে কাকা দেখলেন একটু আগে তার ঘেরের বাসায় দেখা ভয়ানক সেই লোকটাই। কাকা একটা চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালান। কাকা যখন সেই বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনতে পান কেউ যেন তার নাম ধরে ডাকছে। কাকা একবার থমকে দাঁড়ালেন। ডাকটা আসছিল তার পেছন দিকের থেকে। নিস্তব্ধ রাতে কাকা কি করবেন বুঝতে পারলেন না। আর হঠাৎই আবার তার নাম ধরে কেউ একজন বেশ নরম কণ্ঠে ডাক দিল। কাকা পেছনে একটু এগোতেই মনে হলো যেন কণ্ঠস্বরটা আরো দূর থেকে আসছে। কাকা তখন রিস্ক নিয়ে পেছনে না গিয়ে তার বাড়ির দিকে চলে আসেন। বাড়ি আসার পরে তার প্রচন্ড রকমের জ্বর হয়। জ্বরের ঘোরে শুধু একটাই প্রলাপ বকতে থাকেন তিনি, আমাকে ওরা ডাকছে, আমাকে ওরা ডাকছে। তবে কয়েকদিন পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরের ঘটনাটা মাত্র 2 বছর আগের। ঘটনাটা ঘটে আমাদের কলেজের একজন বড় ভাইয়ের সাথে। ছুটির সময়ে একদিন রাতে তারা গিয়েছিলেন বিকেলে ওই জায়গায় পিকনিক করতে। নিজেরা রান্নাবান্না করে গান বাজনা করছিলেন। বেশ অনেকক্ষণ পরে যখন তারা খাওয়া দাওয়া শেষ করেছেন, খাওয়া দাওয়া করতে শুরু করেছেন, ঠিক তখন আচমকা তাদের উপরে বড় বড় ঢিল পড়তে থাকে। তখন তাদের মধ্যে একজন জোরে জোরে গালিগালাজ করতে শুরু করে। তারপর হঠাৎই ঢিল পড়া বন্ধ হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া শেষ করে হাঁড়ি পাতিল গোছাচ্ছিল। আর যে ছেলেটা বকাঝকা করেছিল সে প্রকৃতিটাকে সাড়া দেবার জন্য একটা ঝোপের পাশে গেল। একটু পরে সবাই একটা শব্দ শুনে ওদিকে লাইট মারতে থাকে। তখন সবাই খেয়াল করে যে সেই ছেলেটা নেই। সবাই তখন ওর নাম ধরে ডাকাডাকি করতে শুরু করে। একটু সামনে এগোতেই তারা খুব আস্তে আস্তে একটা গোঙানির শব্দ শুনতে পায়। লাইট মেরে দেখে সেই ছেলেটা একটা খেজুর গাছের মাথায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার সারা গায়ে খেজুরের কাঁটা ফুটে রয়েছে আর প্রচুর রক্তও ঝরছে। অনেক কষ্টে সেখান থেকে তাকে নামানো হলো এবং প্রায় মাসখানেক পরে সেই বড় ভাই সুস্থ হন। আমি হাবিব বলছি রাজশাহী থেকে। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আজ থেকে 20 বছরেরও বেশি সময় আগে ঘটে যাওয়া আমারই সাথে দেশের বাহিরে। সঠিক সালটা আমার মনে নেই, সনটি মনে নেই, তবে 98 কি 2000 সালের দিকের কথা। ঘটনা বলছি দেশের বাইরে, অস্ট্রেলিয়ার পার্থের কোনো একটি অংশের। দেশের বাইরে হওয়ায় জায়গাটির নাম বা যে হোটেলটির নাম বলছি সেটা বলাই যেতে পারে। হোটেলটির নাম হচ্ছে দি হাইডস পার্ক হোটেল। এটা অনেকটা এল শেপের একটা হোটেল এবং এর মধ্যে 3টা অংশ রয়েছে। এটা একতলা একটা স্ট্রাকচার, বেশ পুরনো।
বেশ পুরনো, 200-250 বছর পুরনো বিল্ডিংটা। এর 3টা অংশ রয়েছে। প্রথম অংশ একটা বেশ বড় রেস্টুরেন্টটা পার হয়ে তারপরে ছোট্ট একটি অংশ, সেটা হচ্ছে ট্যাব। আপনারা অনেকেই জানেন ট্যাব জিনিসটা কি, স্পোর্টস বেটিং এর জায়গা। তারপরে হচ্ছে একটা শেষ অংশটা হচ্ছে পাব, এবং পাবের একদম লাস্ট অংশ হচ্ছে পাবের যে ওয়াশরুমটা আছে। তো স্টুডেন্ট লাইফে সেই সময় আপনারা অনেকেই জানেন যে দেশের বাইরে সবাই বিভিন্ন রকম অড জব করে, তা আমিও সে সময় অড জব করতাম এবং এখানে ক্লিনিং এর কাজটা আমি করতাম। সাধারণত রাত 12টার সময় থেকে আমাদের কাজ শুরু হতো। আমি একাই করতাম পুরো অংশটা, 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত ক্লিনিং এর কাজটা। তো উইকেন্ডে অর্থাৎ ফ্রাইডে নাইট এবং স্যাটারডে নাইটে সাধারণত লেট নাইট পর্যন্ত খোলা থাকে, এই কারণে রাত 2টো থেকে কাজ শুরু হতো। একটা কথা বলে রাখা ভালো, যখন আমি কাজটা নেই তখন ওখানে যারা ওনার আছে তারা বলে দিয়েছিল যে এখানে মাঝে মধ্যে কিছু ভিজিটর রাতের বেলা তোমার সাথে দেখা হতে পারে, সামনে পড়ে যেতে পারে, ইউ মাইট মিট দেম, ইউ মাইট get some sound, some sort of noise, or you might get some vibe that there's someone. So just ask for their permission or ask them to leave. They'll just go away. তো কথাটা খুবই স্বাভাবিক, এরকম যে কিছু ভিজিটর এখানে থাকতে পারে, রাতের বেলা থাকতেই পারে, অনেক রাতে কেউ থেকে যেতে পারে বা তাদের মধ্যেই কেউ। কথাটার মিনিংটা আমি বুঝেছিলাম এরকম। প্রথম একটা ঘটনা বলি। ওখানে নিয়মটা ছিল প্রথমে ফ্রাইডে আর স্যাটারডে নাইট বেশ ময়লা হতো, বিকজ অনেকে হচ্ছে ওখানে পার্টি করতো। পার্টি করলে বিভিন্ন রকম আপনার বেলুন থেকে শুরু করে বার্থডে এরকম কোনো পার্টি থাকলে বিভিন্ন রকম জিনিসপাতি পড়ে থাকতো, এগুলো পরিষ্কার করতে হতো। এবং পরিষ্কার করার পরে রেস্টুরেন্ট পার্টটার কথা বলছে, টেবিলের উপরে চেয়ারগুলোকে উল্টো করে রাখা হতো। এরকম এক রাতের কথা, ফ্রাইডে নাইট, সেটা রাত 2টো থেকে কাজ শুরু করেছে এবং প্রচন্ড ময়লা সেদিন। টেবিলের উপর চেয়ারগুলো উল্টো করে রেখে পুরো ফ্লোরে যত রকম ময়লা আছে, বিভিন্ন ব্ল্যাক যে কালো রঙের বিন ব্যাগ গুলো আছে সেগুলোতে ভরে এই পার্টটা আমি শেষ করে তারপর সেকেন্ড পার্ট যে ট্যাবের অংশটা সেটা ক্লিন করে আমি যখনই পাবের অংশটাতে ঢুকছি তখনই পেছন থেকে আমি একটা আওয়াজ পাই যেন কিছু পড়ে গেল, বেশ ভারী কিছু জিনিস পড়ে গেল। আমি আবার তাড়াতাড়ি পেছন দিকে আসি, ওই অংশটাতে আসি। এসে আমি দেখে মানে পুরো বোকা বনে যাই, এই কারণে যে গত 1.5 ঘন্টা ধরে আমি পুরো রেস্টুরেন্টটা যে ক্লিন করেছি সেটা মানে আমার চোখে বিশ্বাস হচ্ছিল না যে আমি ক্লিন করেছি। ইনফ্যাক্ট ওখানে আমি প্রথমে ঢুকার সময় যেরকম ময়লা ছিল, যেরকম চেয়ারগুলা যে অবস্থায় নর্মালি নিচে নামানো ছিল, সব ঠিক আগের মতো অবস্থায় পড়ে আছে। অর্থাৎ ইনফ্যাক্ট আমি গত 1.5 ঘন্টা ধরে কিছু পরিষ্কার করিনি। তো এটা দেখে আসলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, বিকজ প্রথম কথা হচ্ছে আমি নিজের চোখে নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি তো ক্লিন করলাম, ক্লিন করে বিন ব্যাগ গুলাতে ময়লাগুলো ভরে রেখে গেলাম, এটা কিভাবে সম্ভব? একটা আওয়াজ হয়ে এটা পুরোটা আগের মতো হয়ে যাওয়া কিভাবে সম্ভব? যাই হোক, ওই মুহূর্তে আসলে আর কিছু বলার নেই, কিছু করার নেই, বিকজ সকাল হয়ে আসছে, তখন প্রায় 4:30-5টা বাজে ভোর, আমাকে কাজ শেষ করতে হবে। তো আমি পরের যে অংশটায় ছিলাম, কাজ করছিলাম, সে অংশটায় ফিরে যাই। আসলে যে কাজটা শেষ করে একদম পাবের অংশটা ক্লিন করে আবার যখন এখানে করতে আসি তখন আমি একটু অবাক হয়ে যাই। এই কারণে অবাক হয়ে যাই যে আবার আমি যেভাবে ক্লিন করে গিয়েছিলাম সেভাবে আবার ঠিক হয়ে গেছে। ব্যাগগুলো আবার ওরকম জায়গায় আছে, ব্যাগ ভর্তি ময়লা, যেভাবে যা শুরুর দিকে যেভাবে পরিষ্কার করেছিলাম ঠিক সেভাবে আছে। তো এটা দেখে আমি একটু ভয় পাইনি, আমি বোকা হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব, বিকজ আমার কোন রকম মাদক বা নেশা এ ধরনের কোনো অভ্যাস নেই, বা অ্যালকোহলের প্রতি আমার কোনো আগ্রহ নেই। সো সুস্থ মস্তিষ্কে কিভাবে আমি জিনিসটা দেখলাম? কিছুক্ষণ আগে আমি যে জিনিসটা পরিষ্কার করে আবার দেখেছি যে একেবারে সব ময়লা, এবং ওটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে ছোট্ট একটা বিষয়। বিভিন্ন সময় আপনারা জানেন যে যারা দেশের বাইরে ক্লিনিং করে, মাটিতে অনেক কিছু পড়ে থাকে, তার মধ্যে লুজ কয়েন, লুজ চেঞ্জ, অর্থাৎ 10 সেন্টস, 20 সেন্টস
$1 $5 কয়েন যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমরা কালেক্ট করে পকেটে রাখি। যখন আমি ওখানে যে দেখেছিলাম যে একেবারে ময়লা হয়ে রয়েছে, সেকেন্ড টাইম যখন যে দেখেছিলাম, আমার তখন মানে যেহেতু আমার সেন্স কাজ করছিল, আমি কিন্তু পকেটে হাত দিয়ে চেক করেছি। প্রায় $15 কি $16 মতো কয়েন আমার পকেটে ছিল, যেটা মাটি থেকে উঠানো। সো ওখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই যে আমি জায়গাটা পরিষ্কার করিনি, বিকজ পরিষ্কার যদি না করে থাকি তাহলে কয়েনগুলো আমার পকেটে কিভাবে আসলো। So আমি শিওর ছিলাম এখানে আমার সঙ্গে কিছু একটা ঘটছে। এনিওয়েজ শেষ পর্যন্ত কয়েনগুলো আমার পকেটেই ছিল, সো বুঝলাম এখানে কিছু একটা আধ্যাত্মিক বা সুপার ন্যাচারাল রয়েছে। এভাবে দিন পার হলো। এর পরবর্তীতেও অনেক রকম অনেক উদ্ভট কিছু ওখানে ফেস করেছি। ছোট্ট একটা কথা বলে রাখি, এখানে আমাকে বেশ কয়েকবার আমার হাতে আঁচড় পড়েছে। ইনফ্যাক্ট দাগ আমার এখনো আছে, 3 আঙ্গুলের আঁচড়, যেটা খুব ডিপ কাট আর কি। এই ঘটনাগুলো হয়তো বা পরে এক সময় বলবো, তবে একটা ঘটনা না বললেই নয় এখানে। সেটা হচ্ছে এরকমই কোন এক ফ্রাইডে বা স্যাটারডে নাইটের কথা। অনেক রাতে কাজ শুরু হয়েছে, কাজ করছি। মজা বিষয় কিন্তু এই পুরো কাজটা আমি একাই করতাম, এখানে আমার সাথে কেউ থাকতো না। ক্লিন করে করে একদম লাস্টে যখন পাবের ওয়াশরুমের কাছে চলে এসেছি, ওই সময় ওয়াশরুমের দরজাটা আমি খুলতে যাব, আমি দেখছি দরজাটা বন্ধ। মজার বিষয় হচ্ছে পাবের যে ওয়াশরুমের যে দরজাগুলো, ওখানে কোনো লক বা ছিটকিনি বা কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে না। ওটা হাত দিলে আমরা খুলে যায়, এরকম হাত দিয়ে ছেলা দিলে ওটা খুলে যাবে আর অটোমেটিক বন্ধ হয়ে যায়। সো আমি মোটামুটি অনুমান করলাম ভিতরে কেউ আছে। সো আমি একটু নক করি। নক করার পর রিপ্লাই আসে ভেতর থেকে যে কিছুক্ষণ পরে আসো, আমি একটু ব্যস্ত, কিছুক্ষণ পরে আসো। এবং আওয়াজে বুঝলাম ওখানে একাধিক মানে পুরুষ এবং মহিলা মানুষ দুজনেই আছে। সো ফাইন, আমি 5 মিনিটের জন্য বাইরে ওয়েট করলাম, ওখানে দাঁড়ানো, বিকজ আমার পিছনে সব কাজ শেষ হয়ে গেছে, যে তারা বের হলে আমি ঢুকবো। 5 মিনিট 7 মিনিট হয়ে গেল, কোনো আওয়াজ নেই আর ভিতরে। আমি এরপরে আবার দরজা নক করলাম, কোনো আওয়াজ নেই। এবার হাত দিয়ে ঠেলা দিলাম, দরজাটা খুলে গেল। ওয়াশরুমের ভিতরে গেলাম, দেখলাম যে আসলে কেউ নাই। এই জিনিসগুলো নিয়ে আমি কোন এক সময় যারা ওনার ছিল তাদেরকে বলি বিষয়টা। তারা বলে যে তোমাকে আগেই বলেছিলাম যে এরকম হতে পারে, তো যদি কখনো তোমার কাছে কোনো অড কিছু মনে হয় যেটা স্বাভাবিক না, জাস্ট সিক দেয়ার পারমিশন এন্ড they'll let you know. সো ওদিন রাতে যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে ভিতরে কেউ আছে কিনা, তারা বলেছিল কিছুক্ষণ পরে আসতে, তারা জায়গাটা ছেড়ে চলে যায়। এবং আপনারা জানেন যে দেশের বাইরে যে ওয়াশরুম গুলো আছে ওখান থেকে দরজা ছাড়া আসলে বের হওয়ার কোনো উপায় নেই। এরকম অতি প্রাকৃতিক অনেক রকম বিষয় রয়েছে। দেশের বাইরে যে হোটেল বা রেস্টুরেন্ট গুলো থাকে পুরনো অনেক আগে, এরকম অনেক বিষয় থাকে। তবে ভয় না পাওয়াটাই শ্রেয়। আমার দেখা মতো এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি এরকম কখনো হয়নি। দেশের বাইরের কথা বলছি, দেশের কথাটা আলাদা। তো আমাদের দেশের বাইরে যারা প্রবাসী থাকেন অনেকে এরকম অনেক ঘটনার সম্মুখীন পড়েন, মানে সম্মুখীন হয়ে আসলে যেহেতু কাজ করতেই হবে সেখানে তারা থেকে যায়। ভয় পাওয়াটা আমাদের নিজেদের কাছে, সাহস নিয়ে কাজ করা যায়। কিন্তু ওই মুহূর্তে একটা কথা আপনাদের বলে রাখি, ওই মুহূর্তে খুব কষ্ট হয়, জিনিসগুলো কঠিন হয়, নিজের চোখকে বা যা ঘটছে এটা বিশ্বাস করা যে আমি ভুল, আমার মাথা ভুল, বা নাকি সময়টা ভুল, নাকি আমি স্বপ্ন দেখছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন, কারণ এই ঘটনাগুলোর মধ্য থেকে আজ রাসেল ভাই, আর জাফরান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই এবং ডক্টর মানে আমাদের সবার প্রিয় আর যে শাফিন ভাইয়েরও কিছু ঘটনা ছিল। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি ভালো লেগেছে, আমি নিজেও কিন্তু কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই সবার ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি শুনে আপনি সব থেকে বেশি ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে, সেই ঘটনাটি কোথায় আছে, কত নম্বরে আছে, কোন সিরিয়ালে আছে, কত মিনিটে আছে, সেটি কমেন্টে করার চেষ্টা করবেন, তাহলে অন্যরাও আপনার কমেন্ট দেখে সেই ঘটনাটি শুনবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক কষ্ট করে এই যে
ভয়ানক ভয়ানক ঘটনাগুলো বাছাই করে সবকিছু আপনাদের জন্য রেডি করি। এই জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন আপনাদের বন্ধু বান্ধব তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আর প্রিয় লিসেনার্স, আপনারা যদি একত্রিত অনেকগুলো ভয়ানক ঘটনা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন। দেখবেন যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা সেরা ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা এপিসোড সাজিয়ে থাকি। আপনারা চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানে থাকুন না কেন ফ্যামিলির সাথে থাকুন, ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।